আসসালামু আলাইকুম। প্রোস অফ প্রবর্তন সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছে একজন প্রো স্টুডেন্ট, প্রবর্তনের প্রো স্টুডেন্ট, যার নাম হচ্ছে শাহরিয়ার সিফাত। বুয়েটে সে খুবই রিসেন্টলি খুবই ভালো রেজাল্ট করেছে এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করেছে। তো আজকে আমরা সিফাতের অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে একটু কথা বলবো, জুনিয়রদের অনুপ্রেরণা দিবে এবং সিফাত কিভাবে এই স্টেজটা পার করেছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তো সিফাত, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোই যাচ্ছে। তো রেজাল্ট যেহেতু অনেক ভালো, সময়টা মনে হয় অনেক ভালোই কাটছে তোমার। হ্যাঁ হ্যাঁ, মানে যেরকম কষ্ট টষ্ট গেছিল আর কি, অ্যাডমিশনের মধ্যে খুব অসুস্থতাই, তারপর অনেক কষ্টের মধ্যে যা গেছিল ওইগুলো আর কি ভুলে গেছি মোটামুটি। তো আমরা আসলে খুবই আনন্দিত, তোমার মুখ থেকেই তোমার রেজাল্টটা শুনতে চাই। তুমি শুরুতে তোমার নামটা একটু বলো এবং রেজাল্টটা একটু বলো আর কি, এবং কোথায় কোথায় চান্স পাইছো এটা একটু বলো। হ্যাঁ, আমি আমি মোহাম্মদ শাহের সিফাত। আমি আর কি এবারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে যে ভর্তি পরীক্ষা হয়েছে ওটা আমি 55তম স্থান অধিকার করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছি। আর এছাড়া আমি বাকি 9টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আমার 9টাতে চান্স হয়েছিল, এটা মিলে টোটাল 10টা হয়। তো এর মধ্যে মূলধারার যে ইউনিভার্সিটি ওই হিসাবে ছিল ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি, 4টা। আর টেক্সটাইল ইউনিভার্সিটি একটা ছিল, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি আর কি, বুটেক্স, ওইটা। টোটাল 5টা গেল, এটা দিয়ে 6টা। আর যে চুয়েট, কুয়েট, রুয়েট এবং এমআইএসটি, এই সবগুলো আর কি মোটামুটি ভালো হয়েছে। আমি প্রত্যেকটা পজিশন না মেনশন করে হয়তো অনেক লম্বা হয়ে যায়। না, তুমি তুমি সম্ভবত আমাকে প্রথম যে রেজাল্টটা জানাইছিলা সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট, মনে হয় রেজাল্ট হ্যাঁ সবার হ্যাঁ, আগে ওটা দিছে। আমি 11তম হয়েছিলাম, আর আমার 11তম। টেস্ট রেজাল্ট তাও 11-র গুণিতকে শেষ হয়েছে আর কি। রাইট। হ্যাঁ। তোমার এই খুলনা ইউনিভার্সিটি রেজাল্ট শোনার পরে আমি বুঝতে পারছিলাম যে এই ছেলে কাঁপাবে, এই ছেলে সব জায়গায় চান্স পাবে। আমি সাদিককে বললাম যে সাদিক, আমাদের একটা স্টুডেন্ট কিন্তু আছে একবারই টপ ক্লাস, সব জায়গায় চান্স পাবে। এবং আমার কথাটা সত্যি হয়েছে শেষ পর্যন্ত। দেখা গেল যে মানে ডাবল ডিজিট পেজ তুমি অর্জন করছো বুয়েটে। অলমোস্ট সবগুলো ইঞ্জিনিয়ারিং এর গুলাতে ওটস যে পরীক্ষা হয়েছে ওইটার মধ্যে আমি 207তম হয়েছি। তো ভালোই বলা যায় যে খুব খারাপ না। প্রত্যেকে আসলে ওর গ্রুপের পারফরমেন্স দেখলেই বোঝা যেত যে সিফাত ভালো করবে। তো গ্রুপেও যেমনে হচ্ছে সবগুলা কোয়েশ্চেন করতো, আবার আনসার দিত, মানে আমার হয়তো অ্যাক্টিভিটি। পোস্ট গুলা আপনারা দেখতে পারতেন, অন্যরা দেখতে হতো। আমি অ্যাডো ইউনিভার্সিটি দিতাম অ্যাডমিশন সিজনে বেশিরভাগ পোস্ট, সবাই যাতে খুব বেশি না লিখে। মানে ওই অনেকে আর কি অনেক কি আর কি মকিং টকিং করে যে এইগুলা এরকম টাইপের কি, বাট টিচাররা দেখতে পারতো সবাই। হ্যাঁ, তো আসলেই মানে তুমি প্রথম থেকে সিরিয়াস ছিল এটা বুঝতে পারছি, মানে প্রথম দিন থেকে যেমনে হচ্ছে প্রশ্ন দেওয়া শুরু করছিল একটার পর একটা, যে এটা কেমনে করে এটা কেমনে করে। উম, আমি যাই হোক, এই হ্যাঁ, বলেন বলেন। আহ, বলতে চাচ্ছিলাম যেটা যে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা কি আগে থেকে তোমার ছিল, নাকি এটা ইন্টারমিডিয়েট পড়ার থেকে হয়েছে, কিভাবে আসতো তোমার থেকে? আমি আর কি মানে জীবনে ধরেন যেটাই করছি, নিজের খুব বেশি ভালো না লাগলে, মানে এমন কিছু যদি হয় যে ওই যে মেডিকেল দিয়ে উদাহরণ দিই, কেউ যদি আমাকে বলে যে তোমার এত এত টাকা দিলাম, বলে $10 বিলিয়ন দিলাম, এটা আমি আগে বলছি, $10 বিলিয়ন দিলে তুমি মেডিকেলে পড়ো, আমি তাও জীবনে পড়তে পারবো না। ওটা আমার, ওটা মনে টানে না এর জন্য আর কি। তো আমার শুরুর দিকে বা জীবনের শুরু থেকে আসে, আমি একদম স্টার্টিং থেকে আসি। ক্লাস যখন শুরুতে পড়া শুরু করি তখন আমি ম্যাথে ফার্স্ট, ম্যাথ যে এক্সামটা দিছিলাম ওটা আমি ম্যাথে 100-তে 99 পাইছিলাম, নাকি 100 পাইছিলাম এরকম। তো কবে ওটা মানে অঙ্ক ভালো। ক্লাস বলতেছে না ক্লাস ইন্টার? ওয়ানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ক্লাস ওয়ানে আমি কি করছি আপনাকে বলি। ফার্স্ট এক্সামে আমি তখন, আম্মু আমাদের ক্লাসরুমে পাঠিয়ে দিছে। আম্মু বলছে তোমার প্রথম পরীক্ষা। আমি পরীক্ষা মানে বুঝতাম না, তখন বলছে তুমি জাস্ট লিখে টেখে চলে আসবা, যা ইচ্ছা লিখে চলে আসবে। তা আমি হুম। খাতা দিচ্ছে, আমি লিখে টেখে চলে আসছি। আমি তো দৌড় মারে মানে একদম, ম্যাডাম আমার পরে গেট বের চলে আসছে, দারোয়ান আমাকে ধরে ম্যাডামের কাছে পাঠাতে খাতাটা নিয়ে তারপরে আর কি যেতে বলছে। আমি প্রথম পরীক্ষায় পাইছিলাম বাংলা পরীক্ষা 17। তো 17 পাওয়ার পরে ওটা আর কি ফেল, তো ওটা তো ফেলি। তো তারপরে তখন আমাদের 3 সাময়িক পরীক্ষা হতো, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং ফাইনাল পরীক্ষা, তখন ওইটা থাকতো। এখন হয়তো মানে 2টা এক্সাম হয়। তো আম্মু হুম। সেকেন্ড বারে শিখাই দিল। আমি এবার এরপরও ডিসপাইট অফ এরকম মানে মানসিকতা সত্ত্বেও আমি ম্যাথে এত ভালো করতে পারছিলাম। ম্যাথ হয়তো বা মানে ওই যে হয় না যে করতে থাকে একটা রানে সব শেষ হয়ে গেছে এরকম আর কি। হুম। এখন হুম। রান যেটা বলা। আর সেকেন্ড বারে আম্মু বলছে যে তুমি সবকিছু কমপ্লিট করে আসবা, মানে কোনো কিছু আর কি বাদে রাখার চেষ্টা করবো না, যেটা পারে সেটা কমপ্লিট করে আসবো। তো আমি সেকেন্ড বারে আমার এক্সামের রেজাল্ট মোটামুটি 80-85 এরকম আসতেছিল সেকেন্ড সাময়িকে। আর লাস্টে বলছে
যেটা লিখবো ওটা রিভিশন করে এর মধ্যে ভুল আসলে ওটা আবার দেখে আবার লিখবো। আমার ফাইনাল রেজাল্টে ম্যাথে তো 100 আসছিল, আর ইংলিশ যেগুলো ওইগুলো 95, তারপরে 97 এরকম এরকম টাইপ আসছে। যদিও এগুলো ম্যাটার করে না, বাট ওই মানে লার্নিংটাই ম্যাটার করে, যেটা আমি ধর আম্মু যেটা বলছে ওটা কাজে লাগাইছি, এটা অ্যাটলিস্ট 60 বছর পরে যাও যদি বেঁচে থাকি ওটা ম্যাটার করবে, কিন্তু রেজাল্টটা হয়তো ম্যাটার করবে না। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যে অঙ্ক করতে ভালো লাগতো, আমি অঙ্ক কখনো দেখতাম ছোটবেলার সময় কর গুনে করতে, যে এরকম 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 করে আমি মাথা দিয়ে করার চেষ্টা করতাম, কর কখনো ইউজ করতাম না। তো এটা হয়তো ম্যাথমেটিক্যাল রিজনিং ডেভেলপ করছে শুরু থেকে। আর 6-7 এর পরে গিয়ে যখন বুঝলাম বোর্ডের অনেক ভাই মানে ইউটিউবটা অ্যাভেলেবল হলো, 7 এর পরে ফোন অ্যাভেলেবল হলো। আমি ক্লাস 5-এ আব্বুর ল্যাপটপ ছিল বা বাটন ফোন ছিল, মানে এটা কখনো কারো হয় না। ল্যাপটপে আমরা মডেল ইউজ করে, মডেল তো যে ডিমডুলেটর মডুলেটর তো দুইটা আর কি, মডেল ইউজ করে আর কি আমি পেপার পড়তাম, তারপরে অনেক কিছু খেলার নিউজ দেখতাম, এগুলাই করতাম। তো তখন থেকে ইন্টারনেটের অ্যাক্সেস ছিল। বাট এমনি ফোনে যখন আসলে ওটা তো আরো বেশি ধরেন সহজলভ্য, অনেক ভালো কিছু হয়ে যায়। তখন থেকে দেখলাম যে বুয়েটের ভাইরা অ্যাটলিস্ট তাদের কথাবার্তা, তাদের একটা ম্যাথ করার অ্যাপ্রোচের সাথে আমার অ্যাপ্রোচটা মিলে আর কি। আমি ধরেন এই যে যেমন ইন্টারমিডিয়েটে ফার্স্টে উঠে যে একটা ম্যাথ দেওয়া হয়েছে যে তোমার হলো এইটা মানে একটা ধরুন -1 -√2 বা -√3 আই, এটা কোন কোয়াড্রেন্টে থাকবে, এরকম একটা পোলার থাকে না, মানে এক্স ওয়াই দিয়ে পোলার আর্থিটা বের করো। তো অনেকে সবাই দেখলাম যে বের করা শুরু করছে, √x² + y², এটা হলো আর এর মান, তারপরে থিটার মান এইটা। আমি জাস্ট দেখছিলাম যে দুইটা যেহেতু মাইনাস আছে, কোনো ওই নাই যে ফার্স্ট সেকেন্ড ফোর্থ কোয়াড্রেন্টে হবে, ডিরেক্ট থার্ড কোয়াড্রেন্টে ওইটা দিয়ে অ্যান্সার। তো ওইটা যে 270 ডিগ্রি থেকে ইসের মধ্যে যেটা হবে 180-র মধ্যে, তো এটা। আর 9-10-এ এটা আমি আগে বুঝছি আমার। আর আমি কোন একটা জিনিস চ্যালেঞ্জ হিসাবে নিতে পারি, আমার ফ্রেন্ড আমরা ওটা মক করার জন্য আর কি, মানে একটু ওরা বলতো মানে সোজা কথা যে পচানোর জন্য, যে বলছিল যে তুই তো ক্যালকুলাস পারিস মনে হয়, মানে আর কি করে। তো আমি ক্যালকুলাস শব্দই জানতাম না ওই টাইমে। তো আমি তারপরে ওটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে ইউটিউবের থেকে, তখন থেকে আমি ক্লাস 9-এ ক্যালকুলাস করার চেষ্টা করছিলাম। আমার স্যাররা ম্যাথ টিচার ভাবছিল যে একটা পুচকে ছিল আর এইগুলা কি বোঝে, মানে এইগুলা ওই স্যার 9-এ খুব বেশি ওরকম মূল্যায়ন করে কথাটা। বাট 9-এ যাওয়ার পর ক্লাস 10-এ টেস্ট পরীক্ষার আগে আগে যখন আমার পারফরমেন্স ভালো ছিল, তখন আমার ভূতরে যাবো ওটা বলবো। তো আর আমার দেখলাম যে করলে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা এটা কিন্তু খুব ভালোভাবে পারলাম। তারপরে ইন্টিগ্রেশনের যে প্রবলেম হলো আর কি, মানে রিভার্স প্রসেস, মানে একটা প্রসেসটা দাঁড় করানো, এরপরে আবার ওটা রিভার্স করা খুব মুশকিল। আর অ্যাটলিস্ট ক্লাস 10-এর যে ছেলে ওর রেসপেক্টে তো আরোই মুশকিল। হ্যাঁ, তো তখন ওইটা হলো না। তারপর আমি অনেকগুলো অলিম্পিয়াড দেওয়ার চেষ্টা করলাম, ওইখান থেকে আর কি ওই হিটটা নেওয়া, এক্সামের একটা হিট, মানে পরীক্ষা দিয়ে আসার পর আমার জ্বর আসতো, মুখ টুক লাল গরম হয়ে যেত। এখন অনেকে যারা ডিরেক্ট অ্যাডমিশন দেয় ওরা এখন সেটা ফিল করে, বাট আমরা যেহেতু ক্লাস 9 থেকে সেটা 9-10 থেকে ফিল করছি, তখন এখন আসলে খুব বেশি ওরকম মনে হয় না। এখন আমরা ধরে নিই যে পরীক্ষার দিন একটা বড় কম্পিটিটিভ পরীক্ষা দিলে দুপুরবেলা একটু জ্বর আসবে, ঘুমানো লাগবে, এরকম আর কি। তো ওরকম বড় পরীক্ষা দিতাম। আর ওইখানে কি জীবনের সবচেয়ে, আপনি সবকিছু কম্পিটিশন ইজি, বাট মানুষের সাথে মানুষের কম্পিটিশনটা জীবনের সবচেয়ে কঠিন। মানে একটা 10টা মানুষকে পিছনে ফেলা যথেষ্ট কঠিন, আপনি অনেক কিছু করতে হবে। হ্যাঁ, এবং মানুষকে পিছনে ফেলা অনেক কঠিন, কারণ হিউম্যানদের সবারই আল্লাহ সেম দেওয়ার চেষ্টা করে, মানে আজাই আল্লাহ কি করছে, বাট অলমোস্ট সেম আর কি। তো এখানে ভালো করলেই হয় না, অন্যদের পরীক্ষাও খারাপ করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, অন্যদের খারাপ করাতে হয়, তারপরে ভালো হয় আর কি। এই যে বুয়েটে আমি পরীক্ষা এত খারাপ দেওয়ার পর ভাবছি যে হবে না, কিন্তু পরে যা বুঝলাম, রিয়েলাইজ করলাম পরীক্ষাতে অনুপস্থিত বুয়েটে আমার থেকে অ্যাটলিস্ট 9,000+ স্টুডেন্ট আরো খারাপ পরীক্ষা দিছে। বাট তারা কনফিডেন্ট ছিল হয়তো না, বাট আমি কনফিডেন্ট ছিলাম না। বাট এই রেজাল্ট যেটা হওয়ার আল্লাহ কি সেটাই হয়েছে, এরকম হয়তো আমি। অনেকেই বলে যে হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে আসার পর যদি তুমি বলো যে তোমার পরীক্ষা ভালো হয়েছে, হ্যাঁ, তার মানে একটা কোর্সে বলছে যে ভাইয়া বলছে তোমাদের যাদের বুয়েটের ভর্তি পরীক্ষা ভালো হয়েছে তোমার সিকিউরিটির জন্য প্রিপারেশন নাও, যাদের খারাপ হয়েছে তারা একটু আশা রাখতে পারো, যে ভালোই আশা রাখতে পারো। হয়ে আসে। আমার কয়েকটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম কত আনসার করছে, তো সবাই বলতেছিল যে 500-র উপরে। এখানে আমি হচ্ছে 42টাও হয়তো বা মানে দেখে আসতে পারিনি হ্যাঁ, ভালো মতো। তো এরকম হয়েছে যে পরে দেখা গেল যে আমারই চান্স হয়ে গেছে, ওদের হয়নি। তো এটা এই যে ফ্যাক্ট আসলে। রদের ম্যাথটা তো দেখছেন, এবার একটু ইউনিক টাইপের হয়েছে বুয়েটে, মানে পানিতে যে গ্যাস অনুশোষিত হবে এটা দিয়ে তো কোনো বইও ছিল না। জাস্ট ওটা কি হয় যখন ইউনিক টাইপ আসে, আমি বলবো না খুব কঠিন আসছে একদম, মানে সেই কঠিন, বাট ওটাকে আপনার ওই পরীক্ষা মানে ডিসাইড করতে হয়, ইয়েস অর নো, 1 আর 0-র মধ্যে ডিসাইড করতে হয়, বাইনারি অ্যান্সার, যে আর আমি এদিকে লাভ দেবো না ওইদিকে লাভ দেবো, হলে হবে না হলে হবে না। তো আমি ওইদিকে 0.8 দিয়ে, মানে কি 20% যেহেতু শোষিত, 0.8 দিয়ে মোল সংখ্যায় কনসেপ্ট নিয়ে এসে করছি।
আমার অনেক ফ্রেন্ড যারা মেডিকেলের হওয়ার পরে এইদিকে আর কি চেষ্টা করছে, ওরা আর কি ওরা আর কি ওটা একটা সোয়াগ হিসেবে প্রকাশ পায় নাকি, এর জন্য ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে, আমি জানি না। ও সব জায়গায় পজিশন ট্রিপলেট করতে। আর আরেকটা ওয়ার্ড, এটা আমি পরে বলতাম, এখনই বলি। ট্রিপলেট আর কি করার খুব বেশি আমি বুঝি না এগুলা মেন্টালিটি কিভাবে আসে মানুষের। তো মানে যে মানুষের মুখস্থ খুব ভালো লাগে ও অবশ্যই ম্যাথমেটিক্যাল রিজনিং মানে খুব চিন্তা ভাবনা করে ম্যাথ করাটা ওটা এনজয় করবে না। অ্যাটলিস্ট আমার আসে, আমি ম্যাথে কি হয়, আমি সারা বছর খুব বেশি না পড়ে জাস্ট বুঝে আমি পরীক্ষার হলে জাস্ট আমার মাথা কাটা অ্যান্সার বের করতে হবে। এর জন্য আমার সারা বছর বায়োলজি বই, বিভিন্ন বই রিডিং পড়াবো এই মেন্টালিটি নাই। মানে যেহেতু আমি একটা জায়গায় একটা মজা পেয়ে গেছি, ওটা তো আর পাবো না। তো ওরা ওরকম একটা ছেলে ওরকম দেখলাম ফিজিক্সে 20টাই হয়েছে, আরেকজনের ফিজিক্সে 19টা হয়েছে। বাট ওইটা ছোট কারো ছিল না, মানে ওদের কারো কারো চান্স হয় নাই, কারো কারো 1000-এর বাইরে, কারো কারো 800-এর বাইরে। বাট আমি তো খুব ভয় ছিলাম যে আমার 14টা হয় কিনা। আর আমি কুতকুতে পারা জাস্ট একটা অ্যান্সার যদি একটু হয়, যে ওসিডি একটা কথা আছে, অবসেসিভ কমপ্লেক্সিটি ডিসঅর্ডার। তো ওরকম একটু হলেই খারাপ লাগতো যে 10 ক্যান্সার আসছে, সমস্যা আছে এরকম আর কি। আমি আর তো পরীক্ষার পরে স্বপ্ন দেখতাম, প্রতিদিন স্বপ্ন দেখতাম যে আমার একটা করে ভুল হচ্ছে এবং 10 মার্ক করে কমে যাচ্ছে। এরকম হয়েছে আমার। হ্যাঁ, তো ওই আমি তো লং স্টোরি বলে ফেলতেছি, বাট 9-10 এরকম দিলাম, ইন্টারমিডিয়েট মোটামুটি পড়লাম। তো এটা হয়তো আমার সামনে বলা যায় আপনাদের কোশ্চেনের বেসিসে, তাহলে আরো হয়তো ভালো হবে। আমি এক্সাক্ট যেটা বলা দরকার সেটা অ্যাপ্রোচ করতে হবে, সব একসাথে না হলে। আচ্ছা, তো এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেটা, সেটা তো আসলে অনেক টাফই বলা যায়, কারণ এখানে আসলে বাদ দেওয়ার কোনো স্কোপ নাই, তুমি কিছুই বাদ দিতে পারবে না, তোমাদের সবকিছু পড়তে হবে এবং লজিক সহকারে পড়তে হবে। তো যেহেতু এখন তুমি বুয়েটের ভাইয়া হয়ে গেছো, অনেকের একটা প্রশ্ন জাগে যে বুয়েটের ভাইয়ারা কতক্ষণ পড়াশোনা করে, স্পেশালি যারা টপ 100-এ থাকে তারা আসলে কতক্ষণ পড়াশোনা করছে। তো তুমি যদি তোমার রুটিনটা একটু বলতো, তুমি একাডেমিক লাইফে কিভাবে পড়াশোনা করছো, অ্যাডমিশন লাইফে কি আরো বেশি করছো নাকি সেম প্রিপারেশনই তোমার ছিল, এবং ডেইলি কত ঘন্টা তুমি পড়তা? এই যে অনেস্ট কথাগুলো বললে অনেকে ভাবে মিথ্যা কথা বলছি, বাট নিজেকে অনেক বেশি সিগমা সারা ট্রাই করতেছি এরকম ভাবে। বাট আমি অনেস্ট কথাটাই বললে, আমি ছোটবেলা থেকে টিচাররা যেটা প্রথম আমি বললাম না যে বাসায় বসে যে বই ধরে পড়তে হবে, অনেকে এই জিনিসটা আপনারা মোটিভেট করে, এটা করা উচিত যে মানে এটা করা যে বোর্ড ম্যাথ সলভ করে করো। বাট দুঃখের বিষয় আমি অ্যাডমিশন একাডেমি কখনো একটা বইয়ের একটা ম্যাথে সলভ করে নেই। মানে ভাইরা ক্লাসে ম্যাথ করাতো, সবাই দেখে দেখে নোট খাতা তুলতো, আমি জাস্ট কি করতাম, ম্যাথটা করানোর আগে পজ করে নিজে করে মিলাই দিতাম। ইভেন এরকম করে দেখা যেত আমি ফার্স্ট বার যেটা করতেছি, নতুন কনসেপ্ট শিখতেছে, তারপর আমি 80% প্লাস ম্যাথ ওইখানে করে ফেলতে পারতাম। মানে ওইখানে তো আমার একটা অ্যাসুরেন্স আসলো যে আমি এইচএসসি তে অ্যাটলিস্ট এরকম প্রিপারেশন নিয়ে এর নিচে অ্যাটলিস্ট পাবো না, 4 পয়েন্টের নিচে অ্যাটলিস্ট পাবো না। বাকিটা আমার ডেভেলপ করতে হবে সামনে। ওই একাডেমিক ক্লাস দেখলে অলমোস্ট 4 পয়েন্ট পাওয়া, এই প্লাস পাওয়ার আর কি নিশ্চয়তা হয়ে গেল। ওইভাবে ক্লাসগুলি দেখতে পারেন, আপনার আর বোঝা দরকার নেই। তো এই হিসাবে আর আমি কয়েক ঘন্টা পড়তাম। আমি ছোটবেলা থেকে টিচাররা ওই ম্যাথ করাতে আমি আগে অ্যাপ্রোচ করতাম, আমি অফলাইন ওই অ্যাপ্রোচটা আগে রাখতাম। ওইভাবে টেকনিক্যালি বলা গেলে আমি ছোটবেলা থেকে ওই যেটা মানুষ পড়া হিসাবে চিন্তা করে, নিজের পড়া, বাসায় বসে নিজের পড়া, ওটা হয়তো বা আমি 1 মাসে 10-15 মিনিট পড়তাম কিনা সেটা আমি জানি না। মানে জাস্ট কি করতাম, পড়ে আসতাম, খেলতে যেতাম, বাসায় এসে পরের দিনের জন্য প্রিপেয়ার করতাম, পরীক্ষায় যেতাম। পরীক্ষার আগে হয়তো বা ফাইনাল এক্সামের আগে হয়তো বা যেটা মুখস্থ করার দরকার মুখস্থ থাকতো না, হয়তো বা যদি দেখে যেতাম ওইখান থেকে, যদি 50-60% পারি। মুখস্থ তো আর সব পারা লাগে না, মানে মুখস্থ একটু স্কিপ করলে না হয় আপনার। আমি যেটা মনে করি, আপনার যদি একদম এক্সেসিভ একদম নার্ডি হিসাবে একদম পুরো পড়ালেখা করে করে 95%, 90%, মানে 99% মানে মার্ক আসে, সেই হিসাবে আমি যদি চিল করে খুব মজা টজা করে মাথা খাটায় যদি আমি 90% কিংবা 88% নিয়ে আসি, ওটা ভালো। এটা ভ্যালু ফর মানি, মানে ওটা অত পরিশ্রম করে যদি ওটা আসে সমস্যা। আর আর ওরকম আর কি ছোটবেলা থেকে ওরকম ধরেন ওই হিসাবে বাবা মা ভাবতো হয়তো বা আমি হলো বাইরে যাই, ওরকম হলো ঘরে বসে পড়তেছি না, একদমই পড়তেছি না। বাট যখন ইন্টারমিডিয়েট ক্লাসরুমটা ঘরে চলে আসলো, তখন আব্বু আম্মু ভাবা শুরু করলো যে আসলে পরিশ্রম করছে। বাট আমি তো আসলে পরিশ্রম করিনি, আমার কাছে মনে হয় না আমি পরিশ্রম করছি। যে জাস্ট ক্লাসের ভিতরে বলে ওই জাস্ট পরিশ্রম, ওইটা আর কি ট্যাকটিক্যাল একটা পরিশ্রম, যে আমি ক্লাসের ম্যাথ করানোর আগে আমি নিজে নিজে অ্যাপ্রোচ করতাম। এটা ছাড়া এর জন্য অনলাইনে দেখা যায় যে যে কোনো ভাড়ার যে কোনো ক্লাস, ওই আমি দেখি একটা বদ অভ্যাস আছে অনেকে স্লাইড করে, স্লাইড দেখে অ্যান্সার দেখে শেষ। আমি স্লাইড কখনো একটা স্লাইডও কখনো করিনি। আমি জাস্ট
ওই ক্লাসটা করে গেছি, ক্লাস যতই লেন্দি হোক, ইভেন অ্যাডমিশন হোক, আমি ক্লাসটা ওইরকম টেনে টেনে করে গেছি। তারপর আমি ক্লাসে ম্যাথ দেখছি, যেহেতু আমার কাছে ওয়ে আছে সামনে আগানো। বাট ওই আপনি স্লাইডে দেখালে কি, আমি একটা ওই যে পাঞ্জেরি গাইডের মতো অবস্থা, একালে অ্যান্সার নিচে দেওয়া। তো আমার আর কি সলভ হলো? আসলে ওরকম অবস্থা। এটা অনেক স্টুডেন্টরা আছে যে তারা শুধু স্লাইড পড়ে, মানে আমার সাথেও না, আমাদেরকে অনেকে বলে যে ভাই আপনাদের স্লাইড দেখছি। ভাই তুমি স্লাইড দেখছো, বাট স্লাইড করানোর সময়, অঙ্ক করানোর সময় আমি যে কথাগুলো বলছি সেটা তো আর তুমি স্লাইডে পাবা না। টা ছিল, হ্যাঁ, এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। ওইগুলো ধরেন লাগে, যেরকম এই যে বুয়েটে এক্সামে একটা ম্যাম যে করা মাত্র বক্স করতে হবে একদম, এর জন্য আমি এইচএসসি তে যা করতাম বক্সে, সব বক্সে। কারণ আপনি কত ভালো এক্সাম দিলেন, স্যারের অ্যাটেনশনটা যদি ঠিক না করতে হয়, ওরকম যদি অ্যাটেনশনটা না পান, আপনার আসলে খুব বেশি রেজাল্ট, মানে খুব বেশি ভালো করা আর কি মুশকিল আর কি। এইরকম অনেক অনেক কথা যেগুলা মানে আপনাদের ক্লাসেই শেখা যায়, ওইগুলো আর কি আপনি 5-10 হাজার টাকা খরচ করে বিভিন্ন মেন্টরের কাছে যে, অনেকে দেখি মেন্টরশিপ করছে বলতে এই করে, আমি যদি এগুলো করার চেষ্টা করবো না ইনশাল্লাহ। তো এইগুলা করার চেষ্টা করে, এইগুলোতে আমি বুঝি না খুব বেশি ভালো কিছু হয় কিনা। ওই ক্লাসে ভাইয়ারা যেটা বলে, কারণ ওটা তো আপনার ধরেন একটা প্র্যাকটিক্যাল ইনসাইট, আপনি করতেছেন এই অবস্থায় আপনি বলে দিচ্ছেন যে সমস্যা ফেস করতে পারে স্টুডেন্ট, এটা বুঝে আপনি বলে দিচ্ছেন। আর ভাইয়ারা যেটা বলে এটা তো আপনার কানে যাবে না। আমি ওটা ডিমোটিভেট করতে চাই যে ভাইয়ের কাছে পরামর্শ দেয়, এটা আমরাও নিছি, ইভেন টাকা দিয়েও ইচ্ছা হলে পরামর্শ না, সমস্যা না। বাট ওই এটা তো আর পাবে না আর কি ক্লাসে যেটা পায়, তো এটা ডিফিকাল্ট আর কি অনেক। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন করবো তোমাকে যে ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন তুমি নিছো 3টা সাবজেক্টেরই বলি আমি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, তো এই প্রিপারেশন নেওয়ার সময় কোন সাবজেক্টটা তোমার কাছে একটু ঝামেলার মনে হয়েছে, যে এটা প্রিপারেশন নিতে ঝামেলা মনে হচ্ছে? আমার ওই ছোটবেলা থেকে আমি আমার লাইফ স্টাইল, আমি ধর ও যে আপনি ভাইয়া বলছে রুটিনটা কেমন ছিল, আমি রাত সারা রাত পড়তাম, মানে ছোটবেলা থেকে সারা রাত পড়তাম, ফজর আজানের পরে আম্মু রান্না করে দিত, ভাত খাইতাম, সকাল 8টায় করে আব্বু অফিসে চলে যেত, আমি 9টার দিকে ঘুমায় পড়তাম। হয়তো 2-3 ঘন্টা ঘুমালাম বা 4 ঘন্টা গেল, ওইভাবে আমি জীবনে অনেক টাইম কাটাইছি। তো আমার যে লাইফস্টাইল, আমার এইভাবে মুখস্থ করা পসিবল না। কারণ মানুষ যদি ঠিক সময় মতো খাওয়া, ঠিক সময় মতো ঘুম, ঠিক মানে 5 ওয়াক্ত নামাজ পড়া, আমি চেষ্টা করি, দুটো হয়তো বা হয় না, এটা মানে লজ্জাজনক নয়, তো খুব চাউলি বড় কিছু না যে আমি নামাজ খুব বেশি ধরি। বাট আমি অ্যাডমিশনে একটু তাও একটু হওয়ার চেষ্টা করছি, মানে আল্লাহর প্রতি আর কি। যথেষ্ট বিপদে বললেও যে মাছ সমুদ্রে কেউ নাস্তিক থাকে না, ওরকম অবস্থা আর কি। যে যখন রোদ উঠতে থাকে তখন কেউ নাস্তিক থাকে না, সবাই আস্তিক হয়। তো ওরকম এটা নিয়ে লজ্জা ফিল করার কিছু না। কারণ আপনি আপনার আল্লাহর কাছে তো, আল্লাহর কাছে যে মনে করতেছেন, আপনি বিপদে মনে করতেছেন, এটাও তো আপনার মধ্যে কিছুটা হেদায়েত আছে বলে। কারণ মানুষ একদম বকে গেলে ওই বিপদে পড়লো আল্লাহর কথা মনে পড়ে না। তো এরকম অবস্থা। তো তো সেই হিসাবে আপনার কোশ্চেনটা কি ছিল এটা আমি ভুলে গেছি, এটা ম্যাথ ফিজিক্স, হ্যাঁ মনে পড়ছে। তো এটা আমার সমস্যা, আমি বুঝতে পারছি হ্যাঁ কোনটা কি ছিল, মনে পড়ছে আমার। আমার সমস্যা কি, আমার ক্লু লাগে। তো ওরকম হলে আমার কোনো কিছু মনে থাকে না, ছোটবেলা থেকে এই লাইফ স্টাইল আমি কখনো কিছু মনে থাকে না। এর জন্য আমার এইচএসসি তে, মানে এইচএসসি হোক অ্যাডমিশন হোক, ক্লাস 5 থেকে যে বিজ্ঞান বইটা দেওয়া হয়েছে, বিজ্ঞান বই যে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের এবং কেমিস্ট্রির কিছু ম্যাথমেটিক্যাল অংশ, ফিজিক্যাল কেমিস্ট্রি, এইগুলো আমার ভালো লাগতো। ওই যে বায়োলজির যে কি সব গুল্ম, তারপরে কি, এইগুলো আমার কখনোই ভালো লাগতো না, মনে রাখতে হতো। আমি মার্কই তুলতাম এই সেকশন দিয়ে। আবার 9-10-এ এইচএসসি তে আসা তো মুশকিল হয়ে গেল, বায়োলজি আর কি মুখস্থ করা তো আরো মুশকিল হয়ে গেল, খুবই মুশকিল। আমার মুখস্থটাই সমস্যা, যেহেতু আমি ম্যাথটা দিয়ে আর কি সায়েন্সটাকে পড়ার চেষ্টা করি, ম্যাথ দিয়ে আমি ম্যাথ পড়ি, ম্যাথ পারি বলে আমি ফিজিক্স পারি, ম্যাথ পারি বলে আমি কেমিস্ট্রি পারি। তো এর জন্য কেমিস্ট্রির যে মুখস্থ টাইম গুলো ছিল, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে স্পেশালি লুথা টাইপ যেগুলো, লুথা মানে যেগুলো করতে খারাপ লাগে, ওটা আমার লুথা বলে কেমিস্ট্রি টিচার, ওইগুলো আমার পড়তে একদমই ভালো লাগতো, আমি কখনো পড়তাম না। আসলে আমার এইচএসসি তে আমি যেগুলো আমি এমসিকিউ এক্সাম দিচ্ছি, দুঃখের বিষয়টা আমি এতটাই স্পিড ভালো ছিল যে 25 মিনিটের এমসি এক্সামে আমি প্রথম 5 মিনিটে, আমি তো বৃত্তের হট করতাম না, এটা হয়তো স্ট্র্যাটেজি অনেকে নিতে পারলে, এটা আমার একটা ফ্রেন্ডের কাছে আমি শিখছিলাম, ঢাকায় পড়ে, এমডিসি তে পড়ে, ওর কাছে দেখছিলাম, না তোমার জয়েন দেখছি প্রথমে সব, একবারে সব আচ্ছা, হ্যাঁ। তারপরে এটা কি হয় আমারও, হ্যাঁ টাইম ইফেক্টিভ হয়। আর আমার খুব ভয় লাগে, মানে ওয়েবার পূরণের সময় যে হাত কাঁপে। আমি চুয়েটের অ্যাডমিশনে ওয়েবার আমি পূরণ করছিলাম আধা ঘন্টা ধরে, আর হলো সব ফাংশন করে দিয়েছিলাম 1-1.5 ঘন্টার একটু বেশি টাইম, লাস্টে 15 মিনিটে বাকিগুলো আর কি করছি। তো ওইটা করতে আমার ওই এইচএসসির এমসিইউ গুলা শুনে হয়তো বা অনেকে অবাক হতে পারে, বাট হতে পারে, আমরা এমসিইউ 20টার বেশি এমসিইউ করতে 5 মিনিট 6 মিনিট, 5 মিনিটের মতো টাইম লাগতো। আমি ওর মধ্যে সব করে নিতাম। আর যেগুলো মুখস্থ টাইম এমসিকিউ 2টা থাকতো, এইচএসসি স্পেশাল 2টা থাকতো, এর জন্য আমি বেশিরভাগ এই জন্য এমসিকিউ তে 23 পাইছি। ওই 2টা এমসিকিউ আমি মনে করে দিলেও পারতাম না,
আন্দাজ করে দিলেও পারতাম না, একটু লটারি খেয়ে দিলেও পারতাম না, ওটা হতেই না, কখনোই হতো না। ওটা আমি 23 করে এসেছি কিন্তু একদম প্রত্যেক সাবজেক্টে ম্যাথমেটিক্যাল আর কি পাস হতো। এখানে এখানে কিছু কথা অ্যাড করা যেতে পারে এরকম যে অনেকেই বলে যে ইঞ্জিনিয়ারিং আসলে মুখস্থ। ইঞ্জিনিয়ারিং মুখস্থ হলেও বা ম্যাথ মুখস্থ হলেও আমার ক্ষেত্রে যেটা হয় অ্যাকচুয়ালি, আমি পেজের পর পেজ তোমার ম্যাথ মুখস্থ করতে পারবো, ঠিক আছে? মানে আমার ইকুয়েশন মনে থাকে, ইকুয়েশন মনে থাকে, কোন সিনট্যাক্সটা কোথায়, এই জিনিসগুলো আমার মনে থাকে। বাট আমার ডেসক্রিপটিভ টাইপ, যেটা তুমি বললা যে বায়োলজি, তো বায়োলজির যে ডেসক্রিপশনগুলো, বাংলার যে ডেসক্রিপশনগুলো, এগুলো কিন্তু আমার আসলে মনে থাকে না, বা মনে থাকলেও খুব অল্প সময় মনে থাকে। এটা আমি আমার মনে হয় যে আসলে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নেয় বা এই লাইনে যারা আসে, তাদের জন্য আসলে ম্যাথ টাইপের জিনিসগুলো মুখস্থ করা একটু বেশি সহজ বায়োলজির তুলনায়। এটা মুখস্থ, অনেক কিছু মুখস্থ হিসাবে অনেকে খারাপ ভাবে দেখে, but এটা আমি মনে করি না মুখস্থ, এটা মনে এটা রাখা। এটা কারণ একটা কি স্কিল, ধরো, মুখস্থ করতে পারা হ্যাঁ কিন্তু এটাই একটা স্কিল। না, মুখস্থ এখানে আমি বলতে চাচ্ছি, আমি এটা আর্গুমেন্ট করতে চাচ্ছি যে এটা মুখস্থই না। কারণ কি আমি আমার ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বললেন, আমার হলো ডিজিট মাথায় থাকতো, ডিজিট নাম্বার সিম্বল এইগুলো মাথায় থাকতো, বাট ওই যে ভাষা, যে ইংলিশে একটা প্যারাগ্রাফ থাকবে এই থাকবে মুখস্থ করো, ওইগুলো থাকতে না। আপনি যখন ডিজিটটা মাথায় রাখেন, ওটা আর কি মনে রাখা, সূত্র মানুষ মনে রাখে, সূত্র হয়তো বা ভুলে পারে মুখস্থ করতে, সূত্র মুখস্থ করে না, সূত্র মনে রাখে, প্লাস মাথায় থাকে। কারণ আপনি ওই যে বীজগণিতের যে 10টা সূত্র আছে, এর মধ্যে কিন্তু প্যাটার্ন আছে, মাইনাস থাকলে এইদিকে মাইনাস, প্লাস থাকলে ওইদিকে। এর জন্য বায়োলজিতে যেগুলো মনুষ্য ইনফ্লুয়েন্স বেশি, মানে ডিরেক্ট সোর্সটা থেকে আর কি, মানে যেটা হয়ে গেছে ওটা আপনি ডিসক্রাইব করতে চাচ্ছেন মনুষ্য হিসাবে, সেটা আর কি মুশকিল হয়ে যায়। বাট ওই আল্লাহ যেটা আপনার জ্ঞান দিছে, এরপর আপনি ডিসক্রাইব করতে চাচ্ছেন ম্যাথ যেগুলা, তারপর ফিজিক্যাল সায়েন্স যেগুলো আছে, এইগুলো আসলে ভালো প্যাটার্নই আর কি মেনে চলে। তো নেচারের ডিসক্রাইব করতে গেলে ওটা আর কি ইজি। তো সেই হিসাবে আমার ওই যে বায়োলজিটা কঠিন লাগতো, কেমিস্ট্রিটা ওইদিকে স্কিপ করতাম। ফিজিক্সে খুব বেশি বড় ডিল হতো না, কারণ ফিজিক্সে 5 to 7% মুখস্থ, ওইটা আর কি খুব বেশি ঝামেলা ফেলে না। ইভেন যে কোনো অ্যাডমিশনে ফেলে না, ইভেন মেডিকেলেও ফেলে না। মেডিকেলে যে কোর্সের আসে ওর মধ্যে আর কি ম্যাথ দেখে অনেকে ভয় পায়, যদিও মেডিকেলে 10-20 যোগ করার ম্যাথে আসে, বাট অনেকে কেন ভয় পান যায় না, খুব সহজে করে। ঢাকা ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি সবাই হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে এত প্যারা নেয়, বাট ওটা জাস্ট একটা অ্যাজাম্পশন। আপনি কিভাবে ধরে নিতে পারেন আপনার আমাদের এই ছোটবেলার সমস্যা কি, ছেলেপেলেরা ক্যালকুলেটারে ম্যাথ করে বের করে যে আমার ম্যাথটা আছে 37.75, বাট ইঞ্জিনিয়ারিং এ কি হয়, আপনার অ্যাজিউম করতে হবে ওই যে ডাটা, ওটা 40 থেকে একটু কম হবে, 35 থেকে একটু বেশি হবে। এটা অ্যাজিউম করতে পারাটা অনেক বড় নলেজ, অ্যান্সার বের করার থেকে। অ্যান্সার তো অনেক কিছুই বের করা যায়, বাট অ্যাজাম্পশন ওটা আর কি মুশকিল, অনেকে করতে পারে না। কয়েকদিন পরেই তুমি আসলে এমন এমন জিনিস অ্যাজিউম করতেছো ইঞ্জিনিয়ারিং এ, যেটা হচ্ছে অনেক বেখাপ্পা লাগবে। যেমন সবচেয়ে মানে অদ্ভুত অ্যাজাম্পশন আমরা যেটা পড়ে আসছি, সলিড মেকানিক্স নামে একটা সাবজেক্ট ছিল। তো এখানে অ্যাজাম্পশনটা এরকম যে √g=π ধরে ম্যাথ মিলাই চলে আসছে। তো এরকম অদ্ভুত অদ্ভুত সব অ্যাজাম্পশনও শিখবা। হ্যাঁ, মানে ওই যে বিড়াল যে হলো একটা বিন্দু ভর হিসেবে কল্পনা করে, আহ, বিড়ালের গতি ভর গণনা করে, ওরকম অবস্থা আর কি। আহ, এরকমই থাকে। ওরকম ছিল আর কি, মানে খুব বেশি ওই মুখস্থ, এর জন্য আমি স্কিপ করে যেতাম আমার মুখস্থ জিনিসটা দেখলে। বাট আমি কনফিডেন্ট করি যে ভাইয়া যেটা বললো, অনেকে বড় ভাইরা ভয় দেখা যে ইঞ্জিনিয়ারিং এ মুখস্থ আছে, বাট আমি মনে করি ডিজিট মুখস্থ করা, ডিজিট মনে রাখা, ডিজিট মাথায় রাখার থেকে ওই বাংলা কথা, বিভিন্ন ওয়ার্ড, ভাষা মনে রাখা অনেক মুশকিল। তো সেই হিসাবে ওটা শুরু। আচ্ছা, আমরা আবারও ফেরত আসি আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে যে আহ, তোমার অ্যাডমিশন টাইমে তুমি আসলে প্র্যাকটিস বেশি করতা না রিভিশন বেশি দিতা? তোমার তো একাডেমিকে হয়তো সিলেবাস কমপ্লিটই ছিল, তো এখন আমার অনেকের ক্ষেত্রে আবার এটা দেখা যায় যে প্রচুর পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে, মানে এখানে পরীক্ষা ওখানে পরীক্ষা, এই ভর্তি হয়েছে ও ভর্তি হয়েছে। আসলে এত পরীক্ষা দিলে ছেলেটা পড়ে কখন, এই জিনিসটা মাঝে মাঝে আমরাও চিন্তায় পড়ে যাই যে পড়তেছে কখন। তো তুমি কিভাবে ম্যানেজ করতা টাইম? ও, আমার ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা বললেন সেটা, সেটার একটু বিপরীত দিকে। মানে আমি আর কি এইচএসসি তে একদম বাসা থেকে বের না হয়ে, মানে আমাদের মধ্যে অনেক ছেলেপেলেদের দেখছি 23 সাথে করছে, 24-এর সাথে যারা পরীক্ষা দেয় ওদের কথা মানে খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি না হলে, আপনি অ্যাটলিস্ট ধরেন পুরা যে কান্ট্রি স্টুডেন্ট আছে এর মধ্যে 0.01% না হলে 25-এর সাথে 24-এর সাথে পরীক্ষা দেওয়া লাগবে, এটা ভাবা উচিত না। অ্যাটলিস্ট আপনি 24-এর সাথে অ্যাডমিশন কোর্সে শিখতে পারেন, মানে আপনি শুরুতে শেখেন, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করেন। অনেকে ভুল করতে যায় কি, এই ওই যে আপনি যেটা বললেন না, আপনার এটা খাটে আরো, যা যেসব স্টুডেন্টের এইচএসসি লেভেলের বেসিকটা উইক, ওরা অ্যাডমিশন ও জাস্ট পরীক্ষার পিছনে দৌড়ায়। কারণ ও তো, তোমার তো পড়াই হয়নি, তুমি কিভাবে আর কি ওইভাবে দৌড়া।
বাট আমার ক্ষেত্রে আমি বলবো, আমার এইচএসসি তে যে ভাইয়া বললো 2 বার কি মানে যেগুলো আমার ভালো লাগতো ম্যাথ ফিজিক্স, ওইগুলো আমি হয়তো ভুলতে পারি না, বাট হয়তো 7-8 বার অনেকবার রিভিশন ওই হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা হলো নোট করতাম। এটা অনেকে খারাপ ভাবে দেখে, আমার এটা সুবিধা হতো না, এক্সামের আগে সুবিধা হতো না, বাট কি সুবিধা হয়ে যেত, আমি কখনো হিসাব করতে পারতাম না। আমি এত বড় খাতা দেখে দেখে মনে করতে পারতাম না, যেহেতু আমার যেটা সাবকনসিয়াস ব্রেনে সেভ হয়ে গেছে ওটা দিয়ে আরো চালা যেতাম। আমি যেহেতু হাতে হাতে লিখছি, এবার আমি বোর্ড পরীক্ষার আগেও যেগুলো রিভিশন দিই ওটা কাজেও লাগে না, আর না রিভিশন দিলে আমার খুব বেশি ঝামেলা। ডুয়েটের পরে তো আমি কিছুই পড়ে নাই, তারপরও ইভেন অনেক ইউনিভার্সিটি অনেক অনেক ভালো আসছে, যেগুলো অনেকে পরে দেখতে হবে যে সিকিউরিটি এর পরেরটা ভালো আসছে। এই কারণে আমার আগে যা মনে ছিল ওটার উপর বেস করে গেছি। আর আপনি যেটা বললেন, আমি অ্যাডমিশন টাইমে আমার স্টাডি ছিল, আমি এরকম 3টা কোচিং এ এক্সাম ব্যাচে ভর্তি হয়েছিলাম। আমার দিনে 12 ঘন্টা এক্সাম দেওয়া লাগছিল, সকাল 1টায় বেরোবে, রাত একবার 9টায়ও আসতাম, টেকনিক্যালি 14 ঘন্টাও দেওয়া লাগছিল। তো ওই হিসাবে আর ডেইলি তো খুব কম গেলেও লাস্টের দিকে তো ধরেন অনেক দিন স্কিপ করা লাগছিল। এতটাও তো 3 ঘন্টা পরীক্ষা হয়ে স্কিপ করা লাগছিল, 2 ঘন্টা বলে আমি অ্যাটলিস্ট 3টায় পরীক্ষা দিতাম 6 ঘন্টা, মানে 3 ঘন্টার পরীক্ষায় আপনি ওই 3 ঘন্টা করে করে মাঝখানে যদি আধা ঘন্টা ব্রেকও রাখেন, আপনার মোটামুটি 12-14 ঘন্টা শেষ টাইমে করা মানে আপনি ধরেন বাঁচে থাকে আই কমে যাবে। তো এই হিসেবে আমি বলবো, যাদের মডারেট প্রিপারেশন, তোমরা ম্যাক্সিমাম 2টা থেকে 1টা, আমি বলবো ফাইনাল মডেল টেস্টে 2টা যাও, বাট চ্যাপ্টার ওয়াইজে 1টায় থাকো। আর যাদের খুব বেশি গুরুতর অবস্থা, তারা একটাতেই থাকো। তোমাদের ডেইলি এক্সামটা তোমার মিস দিতে পারো, আমি অ্যাডমিশনে কোনো এক্সাম মিস দিই না, সেটা আমার ওই লাক্সারিটা ছিল। মানে আমার আর পড়াশোনা নিয়ে বলে আমি অ্যাডমিশনে খুব কম বসছি, এই একাডেমিকে বেশি পড়েছি, অ্যাডমিশন করি যায় আর কি। ওই যে বিষয়ে বলা যে ওই কোশ্চেন ভুল হতো ওইটা just দেখছি। আর ওই যে শিবলি ভাই ক্লাসটা অ্যাডমিশনে করা হয়েছে, আর এই মুরসালিক ভাইয়ের যেগুলো আর কি ওই যে একটু কঠিন টাইপ ম্যাথ গুলো, যেগুলো আর কি অনেকে ডিসকাস করে, অনেক খারাপ ভাবে দেখে, বাট বইটা কঠিন করলে আর কি ম্যাথটা একটু অনেক কঠিন করে। এবার যে লিমিটের ম্যাথটা আসছে, আমার মনে হয় না যে ওই ম্যাথটা যে মানে যারা অ্যাডজাস্ট করতে চায় যে ওটা বোঝাই মুশকিল, মানে কি যে করছে ওটা দেখেও বড় ভয় আর কি, নিজের কাছে আফসোস লাগা উচিত যে না আছে বইয়ে, না আছে কিছুতে, না আছে কিভাবে করা। বাট এগুলা ওই যে ভাড়া জোগাড় করা, তো ওই যে মানে দেখলে ম্যাথ দেখলে ভয় লাগবে যে আর উল্টা হিসাবে রয়েছে, মানে সাবসেট অফ এটা ওইটা এটা, তারপর কি রয়েছে ডোমেন ডোমেন এইগুলো তো আমার সিলেবাসে ছিল না। তারপরে এইরকম মানে সাইন সিম্বল দিয়ে যেসব ম্যাথ গুলো আছে ওইগুলো মানুষ দেখেই ঘাবড়ায় যায়। বাট অ্যাটলিস্ট ভাষা থাকলে, শিখতে না পারো কেউ, ভাইয়ের মতো তো সম্ভবই না, ভাই তো 10-12 বছর ধরে পাচ্ছে, অ্যাটলিস্ট তুমি হয়তো ওটা দেখে ভয় পাবা না, মানে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করার একটা সাহস পাবা। অ্যাপ্রোচ করাটা অনেক বড় কিছু। এই যে আমি জানি না সিভিল ডিপার্টমেন্টের টিচারটা ওই কোশ্চেনটা বাড়াইছে কিনা, যে খেলারও কলেজ খুব তক্তার মতো এবারে ম্যাথ, ওই ম্যাথটা আমি শিফাত অনেকে অ্যাপ্রোচ ক্যামেরাটা করে। একটু দূরে ধরো শিফাত, পুরো ফেসটা হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে না। ওই এবার দেখা যাচ্ছে। ইভেন যারা ধরুন টপ টপ র্যাঙ্কে আছে, আমার ফ্রেন্ডরা যে টপ 3-তে আছে, ইভেন ফার্স্ট যার সাথে কথা হয়েছে আমি জানি না, ও হয়তো আমি করছি যেটা ভুলে গেছি, বাট 21টা মুভ করে নাই ওটা। বাট ওটা অ্যাপ্রোচ করতে একটু সাহস থাকা উচিত। আমি জাস্ট একদম ফুল মিলাই দিছিলাম। আমি মনে করি আমি ভাইদের সাথে কথা বলে যে হয়তো আমার মার্ক যথেষ্ট পাইছে, কারণ ও আপনার যে একটা বিন্দুর সাপেক্ষে মুভমেন্ট ধরতে হবে, এই চিন্তা মানুষের আসেই না যখন এরকম একটা ফিগার দেখে, ভাবে যে কি না কি হয়ে গেছে, ভয় লাগে। আমি জাস্ট ওরকম ভাবে মিলানোর চেষ্টা করছি, হয়তো আমার একটা বলছে tan ইনভার্স সামথিং আসছে 1/ড্যাশ থিটা। তো এরকম অ্যান্সার আসলে আরো কনফিডেন্ট থাকা যায় যে অ্যান্সারটা হয়েছে ওই যে 12.67759 এরকম আসলে তো হয় নাই আর কি। তো ওরকম ভয় লাগে, বাট ওই যে বুঝে বিভিন্ন যে ইন্ডিয়ার যেগুলো আর কি, ওই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে করে আর কি, অনেকে হ্যান্ড ক্যালকুলেশন ভয় করে, আমি বুঝি না ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে অ্যাটলিস্ট এমন কোন ক্যালকুলেশন আসে যে আপনার করতে একদম জান বেড়ে যাবে এরকম কিছু, সবগুলো ওই ফর্মেই থাকে, ট্যান ইনভার্স হাফ। যাতে করে তুমি হাতে করতে পারো সহজে। হ্যাঁ হ্যাঁ। আর আমরা তো কখনোই খেয়াল ক্যালকুলেশন কিছু করি না, এই যে ভার্সিটি 4টা চান্স পাইছি, কখনো বায়োলজি করে ভার্সিটির জন্য কিছুই করি না। আর এটা না করে অনেকে মিস ইন্টারপ্রেট করে যে ইঞ্জিনিয়ারিং করলে ভার্সিটি হয়ে যায়, বাট যার ঘর ছিল তার হয়ে যায়, কিন্তু যার হওয়ার মতো না সে তার ওইটাই করতে হয় তার। আর মেডিকেল বাদে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিলে বাকি সবগুলো হওয়াটা খুবই ইজি। যদি সে ইঞ্জিনিয়ারিং এর জন্য কেপেবল হয় তাহলে হয়, আর যদি না হয় তাহলে হবে না। আর আর অনেকে কি করে যে নিজের আর কি গোলটা সেই উপরে রাখে, মানে একদম উঠে থাকে আর কি। তো আমি আমার আসলে দৌড় গোল ভালো রাখা ভালো, বাট এতটাও ভালো রাখা না যে ধর আমি যেটা করতাম গোল ভালো রাখতাম, অবশ্যই শুরু থেকে আমি স্বপ্ন দেখতাম ভালো করার, বাট আমার যখন আমি বিপদে পড়তেছি, আমার ওই যে ক্রাইসিস মুভমেন্টটা সামলানোর মতো চেষ্টা থাকতে হবে। যে বাংলাদেশি ক্রিয়েটাররা এটা বেশি করে, উইকেট পড়তেছে আর ইচ্ছা করে সোয়াক করে করে উইকেট গুলো না মারলে শ্যাটারের মধ্যে অল আউট হয়ে যায়,
বাট বড় বড় দেশ যেগুলো ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপ ছিল মানে অস্ট্রেলিয়ার ফাইনালে যেটা খেললো শুরুতে কিন্তু দুটো উইকেট পড়ে গেছিল, তারপরে ওরা কিন্তু একটা সাইড, আমি জানি না ওটা মার্নাস লামুসেল কিনা বাট যে কিনা ও ওই সাইডে ট্যাকেল করতেছিল, এই সাইড দিয়ে এরা হলো হালকা পান্নার শট খেলতেছিল মানে। তারপর হলো ওই ম্যাক্সওয়েলের যেটা ইনিংস ছিল আফগানিস্তানের, ওইখানে তো প্যাট কামিন্স তো একদম একদম দাঁড়াই গেছিল, জাস্ট 63 বলে কত রান করেছিল দেখে তো ওরা কিন্তু মানে খুব বেশি প্যানিক করে না, প্যানিক যদি আমি করছি বাট একটু কম করতে হবে। তো আমার এইচএসসিতে যে অনেকে যে শিক্ষা উপদেষ্টারা সিআর আবরাম যারা ওরা বলতেছিল যে খয়রাতি মার দেয়া আমরা এই করা হলো, এগুলো শুনতে মানে খুব ভয়টাই লাগা। আমি আমার বোনটারে নামাই নিয়ে আসছিলাম যে আমি পিসিএমে যদি 80% মার্ক পাই আমরা আলহামদুলিল্লাহ বই খাইতাম। যদি রিয়ালিটি কি সেটা তোমার চিন্তা করা যাবে না, তুমি বর্তমান সিচুয়েশন চিন্তা করো, তোমার রিকোয়ার্ড 8 থাকতে পারে না, তুমি 3-4 ফোকাস করো। আমি 80 যে টার্গেট নিছিলাম 80 টার্গেট নিয়ে আমি খুব লস করছি, আমি 500 বিলিয়ন দিয়ে পাইছিলাম 600 তে, অলমোস্ট 99%। বাট আমার টার্গেট ছিল 80 পাও, 80 পাওয়া মানে এই না 80 আমার ক্যান্সেল করে চলে আসছে, মানে ফার্স্ট এক্সামে যা করছিলাম খাতা দিয়ে চলে আসছে, ওটা তো করা যাবে না। তো অলমোস্ট তোমার যা হতে আছে সব করতে হবে। আর আমি মাঝখানে ওই কেমিস্ট্রি এক্সামে একটু ভয় পাই গেছিলাম, পুরো রাত জেগে এক্সাম দিছিলাম, তো ফুল রাত জাগছিলাম, আমার যোগ যোগে ভুল হয়েছিল, পুরার সাথে 3 যোগে এই বইটা এটা হয়েছে, মানে এক্সট্রা চাপ নিলে আমার সেই সমস্যা পাবো। আর আমার হলো ইসে তো ওইখানে আমি তো ভয় ছিল, আমি তখন আরো মিলিটারি দিকে পড়াই, আমি যে বুয়েটে না পড়লে সমস্যা কি, সিকিউরিটি না পড়লে সমস্যা কি, আমি জায়গা নগর ইউনিভার্সিটিতে চেষ্টা করবো, রাজশাহী ইউনিভার্সিটি চেষ্টা করবো। এটা এখানে কিছু কথা অ্যাড করা যেতে পারে, যেমন পারিবারিক বা পরিবার থেকে প্রেসার, এটা কিন্তু একটা কি রোল প্লে করে। যেমন এটা আমি অ্যাড করি 10 সেকেন্ড। আব্বু আমারে বলছিল তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি চান্স পেলে হবে, এক্স্যাক্টলি আব্বু এটা নিয়ে খুব বাজাচ্ছে। আমাদের মনে হয় আমাকেও আমাকে আমার পরিবার থেকে কখনোই বলে নাই, ইভেন তারা বুয়েটের নামও হয়তো জানতো না। ঠিক আছে, আমি যে কোনো একটা জায়গায় যদি চান্স পাইতাম না, আমার পরিবার অনেক খুশি হয়ে যেত। তো মানে অ্যাকচুয়ালি তারা বুয়েটের যে হাইপটা, মানে আমার পরিবার বুয়েটের হাইপটা বুঝতে পারছে আমি বুয়েটে চান্স পাওয়ার পর। হ্যাঁ আম্মু বুঝতে পারতেছে, সবাই কল দিচ্ছে, সবাই সব দিক দিন এক্স্যাক্টলি, মানে রিয়েল হাইপটা কিন্তু বোঝা যায় চান্স পাওয়ার পরে, তাই না? আব্বু ভাবছে আমি তো কোনো চান্স পাবো না, But এই যে 10টা ইউনিভার্সিটি 10টায় পেলাম, তারপরে বইটা পারবো এখন বুঝতে পারছি ছেলে কোন জায়গায় আছে এখন হয়তো। তো সেই আচ্ছা, যাই হোক, আমি প্রিপারেশনের কথা শুনলাম, অনেক জায়গায় তুমি হচ্ছে পড়ছো, তো আমাদের প্রবর্তন সম্পর্কে কিভাবে তুমি জানলা, মানে কিভাবে শুনলা যে প্রবর্তন এক্সিস্ট করে? এটা নিয়ে এই যে ওইটা আমি লিখে রাখছিলাম যে যেটা বলা আর কি ওয়াইটি অ্যালগরিদম। অনেকে আমাদের মধ্যে সমস্যাকে আমরা কোয়ালিটিটা, যে আপনাদের ক্ষেত্রে আমার আফসোস হয় যে আপনারা এতটা ভালো পড়ান, তারপরও নতুন চাকরির তবুও আমার মনে হয় 20-30% বেশি রিচ আর কি পাওয়া উচিত ছিল। তবু আপনাদের কাজে আপনারা অনেস্ট থাকেন, যেটা আল্লাহ হয় সেটা অবশ্যই করবে। কারণ বাংলাদেশের সমস্যাটা কি হয়, ওই কোয়ালিটি ম্যাটার করে না, এটা ম্যাটার করে বলে আপনার হলো ব্র্যান্ড ভ্যালুটা কত। যেমন টিকটকে ভিডিও করলে ওটা বেশি মানে আপনার রিভিউ জেনারেট করে, বাট আপনি চিন্তা করেন টিকটকে ভিডিও যে একটা বাংলাদেশের টিকটকার, ওর যে ভিউয়ার, ওর যে ফলোয়ার, ওর যে জনপ্রিয়তা ওয়াল্টার লুইজের কিন্তু ততটা না। মানে বাংলাদেশে তো আপনার যে ওয়াল্টার লুইজ কি টাকা ছোট হয়ে গেল সেটা না। তো সমস্যাটা কি, আমরা কারেন্ট যেটা ভ্যালু দিচ্ছি, তো আমাদের এইচএসসি লেভেলে অ্যাটলিস্ট অ্যাডমিশন যার পর দিকে আমি এইচএসসি তে দেখতাম আমাদের ফ্রেন্ড যারা মানে ব্রেন করতো বাট সময় নষ্ট করতো, উল্টাপাল্টা কাজ করে বেড়াতো, তারা তাদের ইনবক্সে দিন আমরা একটা দেখালো, ইনবক্সে দেখলাম ওদের ইনবক্সে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা এখন পড়াশোনা বাদে দেয়। ইভেন আমিও অত সিরিয়াস না, মানে আমি এত আমি জীবনে এত সিরিয়াস ছিলাম না, বাট ওরা এতটা সিরিয়াস হয়ে গেছে। তাহলে তোমার যদি সবকিছু তোমার রেজাল্ট তুমি বেল লাইটের মতো সবার সামনে প্রকাশ পায়, তাহলে তুমি এখন ফাঁকিটা দিচ্ছ না, তুমি এখন তুমি যত পিছিয়ে যাও, মানে আমি মনে করি স্টিল হোপ আছে। ইভেন বুয়েট এক্সাম 2 ঘন্টা আগেও আছে, ইভেন বুয়েটে খাতা দেওয়ার 1 মিনিট আগেও আছে, ইভেন বুয়েটে চান্স না পালে পরের এক্সামে একদম খাতা দেওয়ার 2 সেকেন্ড আগেও হোপ থাকে। বাট তুমি কত দ্রুত সে রিয়ালাইজ করতে হবে সেটা বলো, অ্যাটলিস্ট 1 সেকেন্ডের জন্য তোমার হোপ থাকা, 2 বছরের জন্য হোপ থাকা ভিন্ন কিছু, 6 মাসের জন্য হোপ থাকা ভিন্ন কিছু। তো সেটা ইউটিউব অ্যালগরিদমটা, আমার ইউটিউব অ্যালগরিদমটা খুব ভালো ছিল, আমার একটা অ্যাকাউন্টে আমি চেষ্টা করতাম যত রকম পড়াশোনা সবকিছু ওটাই রাখা। আর ইউটিউবে কি হয়, ইউটিউব বড় বড় কোম্পানিগুলো আমাদের ফোনের অ্যাক্সেস গুলো নিয়ে ওরা আর কি ডাটা চুরি করে, মানে ওরকম ওরা আর কি করে বেরোর চেষ্টা করে। আমি আমার ফিজিক্সে আমার সমস্যা, ওই ফিজিক্সের জিনিসগুলো আর কি দেওয়ার চেষ্টা করবে, আর আমার ব্যাগ কিনতে হবে, আমার ধরেন
একটা টিকটকের জন্য একটা করতে হবে টিকটক করার জন্য যে একটা আমার ভাই, ট্রাইপড রাখতে হবে। তোমার দায়িত্ব ইউটিউবের অ্যালগরিদম চেঞ্জ করে দিবা। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ধরেন অ্যালগরিদম আমি আমার ওই অ্যাকাউন্টে আমি এমন কিছুই রাখতাম না। আমার ২ টা অ্যাকাউন্ট ২ টা ইউটিউবে একটাতে জাস্ট ওই যে খেলাধুলা রাখতাম। আমার এমনি ওইসব পছন্দ না। মানে উল্টাপাল্টা ভালগার জিনিস করতে পছন্দ না। খেলাধুলাই রাখতাম। আর ওয়ার্ল্ড পলিটিক্স দেখতাম। এখন বাংলাদেশে এগুলো যদিও সাউথ এশিয়ার পলিটিক্স খুব খারাপ। বাট ওগুলো দেখতাম শখের বশে। দেশ ভাগ কারওয়ানির কিছু যেগুলো দেখতাম ওদের। তারপরে এগুলাকে এগুলো না মানে যে বিভিন্ন সাধারণের যে পরীক্ষা তাদের একটা অপরে করে যেত না। বাট আমি এটলিস্ট কনফিডেন্ট আমি 60-70% পরীক্ষা বসে আছে কবিতা। যেহেতু আমি এগুলো দেখে আসতেছি যে জুলাই আন্দোলনের প্রথম চট্টগ্রামের যে শহীদ ছিল ওয়াসিম, এটা অনেকে দেখি মেডিকেলের জন্য হাজার হাজার কোশ্চেন সলভ করার পর ওটা পারেন। বাট আমি ওটা আমি তো সিঙ্গেল এটা তো ওটা পারি না। জানি যে এটা নিয়ে এটা পলিটিক্যাল অনেক কিছু গুলো বলা যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে তোমার ওই আরেকটা চ্যানেল ছিল যেটা শুধুমাত্র পড়াশোনা রিলেটেড এবং সেখানে আসলে আমাদের কোনো একটা ওটা আমার মেইন চ্যানেল, ওটা আলাদা না মানে আলাদা না। আমি আলাদা করে সমস্যা কি আমি জাস্ট ৬ ঘন্টা ইনভেস্ট করলাম। আমার এন্টারটেইনমেন্টের আলাদা চ্যানেল ছিল, বাট পড়াশোনা আলাদা ছিল না। মানে যেটা ছিল ওটা পড়াশোনারই সব। আমার বর্তমান রিসেন্ট গোল যেটা, তো সেখানে আপনাদের দেখলাম আপনারা বড় বড় কোচিং সেন্টারে যে বড় বড় পরীক্ষা হয় ওগুলোতে সলভ গুলো দিতেন, ইভেন তাদের চেয়েও ভালো ভালো দিত। তাদের যে সলিউশন গুলো যেগুলো থাকতো তাদের চেয়েও যথেষ্ট ভালো ভালো হতো। এবং কঠিন কঠিন ম্যাথ কঠিন কঠিন বলবো না, কনসেপচুয়াল ম্যাথ ওইগুলো আর কি ভালো ফোকাস করতেন। তো সেই সময় থেকে ভালো লাগতো। তারপরে অ্যাডমিশনে দেখলাম আপনাদের কোর্সটা লঞ্চ হলো, তো আমি একটু ডিলে হয়ে গেছিলাম। আমি ওই যে শিগগির ভাই ক্লাসতে বলে দিলাম যে আমার একটু লেট হয়ে গেছিল। তো আমি একদম লাস্টের দিকে ক্লাস শুরু জাস্ট কিছুদিন আগে জয়েন করি। জয়েন কখন করি সেটা ব্যাপার না, বাট আগে থেকে অ্যাটাচমেন্ট ভালো ছিল যে ই করতে হবে এগুলো। আর ক্লাসে আমি কোশ্চেনটা বলার আগে বলে দিই ক্লাসের ব্যাপারটা। ক্লাসেও যে সিবলি ব্রাঞ্চ যেটা ওটা আমি অ্যাডমিশনে আমার ফিজিক্স আগে থেকেই অনেক অনেক টিচার অনেক কিছু করাছিল। বাট অ্যাডমিশনে সিবলি ব্রাঞ্চ ক্লাসটা আমি জাস্ট করছি। অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাডমিশন অ্যাডজাস্ট করি না, আমি করছি অবশ্যই সমস্যা না। অ্যাডমিশনে আমি করছি কারণ ভাই ক্লাসটা আর কি একই সাথে কম্প্যাক্ট ছিল, প্লাস কম্প্যাক্ট যে এমন কম্প্যাক্ট হতে হবে যে ৩০ মিনিটে ধরেন পড়াই দিলাম, চলো তুই ৩০ মিনিটে পড়াই দিলাম কম্প্যাক্ট ক্লাস অ্যাডমিশন। এগুলো করা যাবে না। অনেকে আবার ভালো যে কম্প্যাক্ট করে দেন। ওইটা আরেকটু ক্যামেরাটা একটু দূরে ধরো সিফাত। সরি। তো আরে 15 মিনিট আমার হাতে রাখছি তো। হ্যাঁ, 15 মিনিটে সব করে দিলাম। ওটা নিয়ে সবাই ভাবে, বাট শিগগির ভাই ওই ক্লাসটা কি সময়ও যতটা ছিল, তারপরে নতুন নতুন অনেক কিছু আরো জানতে পারছি। যেটা থার্মোডিনামিক্সে একটা জিনিস আছে যে গামা যেখানে আছে না, গামা যেখানে এক্স বসে টিভি টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটার প্রসেসটার নাম আইসোপটিক নাকি কি যেন একটা এটা নাম ছিল। ওটা ইংলিশে আমি ওটা ভালো জানি। ওরকম একটা প্রসেস ছিল, ওটা আর কি আইসেন্ট্রপিক হ্যাঁ, এটা আর কি কখনো দেখলে এটা কোশ্চেন আসে বাট কেউ পড়ে না। বাট ওটা আর কি সবাই আগেই বলে না যে সবাই গামা এখানে এক্স ধরে নিলেন। মানে গামার ভ্যালু ভ্যারিয়েবল ধরে, মানে গামার ভ্যালু তো সবসময় 1.67 হবে। বিশ্বকে গামা ধরে এটা ধরে নেবে সবাই, এটা সবাই অ্যাজিউম করে নিলে। বাট ওটা না জানলে তো অ্যাজিউম করে না, টিচার অ্যাজিউম করলে তো সুবিধা নেই, স্টুডেন্টের অ্যাজিউম করার থাকতে হবে। তো সেটা আপনি জানা দিচ্ছেন সুবিধা হয়েছে। আর সময়টা এতই কম, আপনার আর কি খুব গবেষণা করে অ্যাডমিশনে মানে একাডেমিক করছে সেটা ভালো করতে হবেও, বাট অ্যাডমিশনে আর কি ওরকম টাইম থাকে না যে আমি খুব গবেষণা করে নিজে রিসার্চ করে বের করে তারপর পড়াশোনা করবো, ওরকম টাইম থাকে না। তো একজন ভালো যে টিচার থাকে সে যদি আপনার সবকিছু জানে, অ্যাটলিস্ট আপনি ধরে মুখস্থ করতেছেন না, এটাই যথেষ্ট। আপনি যদি একটু বোঝার চেষ্টা করতেছেন সে আপনার বিষয় দিচ্ছে, এটা আমার মাথায় থাকবে, সমস্যা নেই। আমার যেহেতু মেমোরি এত খারাপ থাকার কোনো মাথা থাকছে, আমার আরো হয়তো আলহামদুলিল্লাহ আরো ভালো থাকবে। আর এই যে মুসলিম ভাই ওনার ক্ষেত্রে ম্যাথে তো ম্যাথ আমার অ্যাপ্রোচ করা আরো সহজ ছিল। তো ম্যাথ করতে আরো ভালো লাগতো, ম্যাথ কোশ্চেন পড়তে হয়, ম্যাথ কোশ্চেন দেখতে হয়, করতে হয় না। আর ফিজিক্স কোশ্চেন ভাষা যেহেতু পড়তে হয়, কেমিস্ট্রিও পড়তে হয়, ম্যাথে সব সিম্বল, ম্যাথ আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাথ কিন্তু আলাদা একটা বিজ্ঞানের ভাষা আর কি, যে আলফ্রেড রিগডাউস বলছে মানে কুইন অফ অল সায়েন্স। তো ম্যাথ আর কি কোশ্চেন পড়তে টাইম লাগতো না, জাস্ট আমি আগায় থাকতাম। ঘড়ি কিন্তু মানুষ পড়ে না, ঘড়ি দেখে। তো ঘড়ি একটা সিম্বল। তো ম্যাথে আর কি ওই কোশ্চেন দেখতে সুবিধাতে এর জন্য। আর ম্যাথ আনার কি হতো, আনার হলো লাস্টে যখন টাইম থাকতো তখন আমার মাথায় কাজ করতো না, মাথায় একদম পাওয়ার প্লে অবস্থা কি ম্যাথে সবাই ডিসকারেজ করে, ম্যাথ তোমরা স্টার্ট করো না ম্যাথ দিয়ে। তো আমিও হয়তো দেখি একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, অনেক পরীক্ষা দেখলাম ম্যাথ দিয়ে স্টার্ট করলে টাইম থাকে না। আমি একটা জিনিস চেষ্টা করছি, ম্যাথ হলো মানে ওই আপনার ওই ইনিংসের সবচেয়ে ভালো বলাটা, ওইখানে কোনখানে ইউজ করতে হবে আপনার যদি সুবিধা থাকে পাওয়ার প্লেতে ইউজ করেন। আবার এন্ডের লাস্টে করেন না, মানে অ্যাটলিস্ট কাভার দিয়ে রাখেন, মাঝখানে রাখেন অথবা ফার্স্টে রাখেন। মাঝখানে রাখেন যখন আপনি বিপদে পড়েছেন
ফার্স্টে রাখেন যখন আপনি অ্যাডমিশন মোডে আছেন, মানে সবই করতে হবে। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ দিয়ে শুরু করা মানে দুটাল অবস্থা, একদম মানে জীবন শেষ এরকম অবস্থা আর কি। তো আমি কেমিস্ট্রি আর ফিজিক্স এর মধ্যে একটা সাবজেক্টের সামনে রেখে ম্যাথকে ব্যাক করে এরপর একটা সাবজেক্টে রাখতাম। রিটার্নের ক্ষেত্রে সেম, রিটার্নে ম্যাথে আগে করতাম, কারণ ম্যাথ ইজি হয়, ম্যাথ ইজি হয় আর কি। এন্ডের সমস্যা রিটার্ন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য আমি ঢাকা মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে রিটার্ন থাকে ওটা টাইম যথেষ্ট বেশি দেওয়া, ইভেন আপনি 5-7 মিনিট ঘুমায় থাকতে পারবেন লাস্টে, এতটাই টাইট থাকে। মানে 35 মিনিট অ্যাটলিস্ট হওয়া উচিত, পারলেও হওয়া উচিত, না পারলে 2-3 ঘন্টা হবে না। তো ওরকম অবস্থা ব্যাক করার চেষ্টা করতাম ম্যাথটারে। তো ওইখানে ইংলিশ ম্যাথটা আমি হয়তো বা বুয়েটের ক্ষেত্রে আমি কি করছি, বুয়েটে 10 মিনিট টাইম দিছিল, আমি হলো দুঃখের বিষয়কে আমি ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করলাম, এখন দেখি ওয়াশরুমে 30-40 জনের লাইন। ওইভাবে যদি আমি চাই টিচাররা ইনস্ট্রাকশন দিচ্ছে ওটা আমি নিতে পারবো না, প্লাস খাতা দিয়ে দিলে তো লস হবে আর কি, মানে আমি টাইট করতে পারবো না। ওয়াশরুম ওরকম চেপে রাখা আমি অলমোস্ট 3-4 ঘন্টা ধরে থাকছি। আর মানে আমার কি না মানে ওই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে ফেলি, ধীরে কিন্তু বায়োলজি যারা ভালো পড়া জানে প্রতিবর্তী ক্রিয়া মানুষের ধরেন খুব বেশি প্রেশারে থাকলে আপনার অনেক কিছু হয় না, মানে যেটা আমরা ডে টু ডে লাইফ হয় সেটা হয় না, খুব প্রেশারে থাকে। আমার প্রেশারে থাকলে ইভেন আমার ফ্রেন্ডরা আর কি বুয়েটের ভালো ছিল, ওরা নাকি আমার মানে এরকম হাত টাত মানে ডাকার চেষ্টা করছে। আমি 3 ঘন্টা পরীক্ষা খাতার দিকে শুরুতে তাকাইছিলাম, বইতে তাকাইছিলাম, মুখ তুললাম, পরীক্ষা শেষ করবো। আমি পাশে তাহলে লিখলো এত দ্রুত টাইম চলে গেল। তো 10 মিনিট টাইম দিয়েছিল, আমি কোশ্চেন করার চেষ্টা করি। আমি আরেকটা অভ্যাস তৈরি করার চেষ্টা করছি, আমাদের প্রোমো অ্যাডমিশন টেস্ট নীলধারার যে ইউনিভার্সিটি প্লাস মেডিকেল প্লাস এইচএসসি কখনোই কোশ্চেনটা আগে দেওয়া হয় না, টিচার বলে এটা আনফেয়ার। বাট ইঞ্জিনিয়ারিং এর অলমোস্ট সবগুলোতে কোশ্চেন অ্যাটলিস্ট 5 to 10 মিনিট আগেই দাও। তো আমি ওটা প্র্যাকটিস পরীক্ষাগুলো তো আগেই দিবে তোমাদের, মানে হ্যাঁ পরীক্ষা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাটলিস্ট দেয়, অন্যগুলো তবে যায় না, এইচএসসি গুলো দেয় না। তো ইঞ্জিনিয়ারিং এ আমি হলো ওরকম পরীক্ষার আগে ওইটা আমি অনেক কিছু নিয়ে ভাবতাম। আমি পরীক্ষার আগে চিন্তা করছি আমার যে কোশ্চেন যে আমাদের, আমি যেহেতু আসাম কোচিং সেন্টার ভারতীয় অত্যন্ত বাইরে আর কি, ওইটাও খেয়ে দিচ্ছি, আমি যেটা পরীক্ষা দিতাম ওটারও এক্সট্রা কোশ্চেন দিয়ে দিই। তো আমি বাসায় বসে কোশ্চেন সলভ না করছি, কোশ্চেনটা পড়ার চেষ্টা করতাম, লিখে কোশ্চেন পড়তে কেবল টাইমলাইন, কোশ্চেন তো আমার ফার্স্টে পড়তে হবে। তো আমি জাস্ট ওটা একটা স্ট্র্যাটেজি ছিল, আমি একটা কোশ্চেন দিয়েও গেছিলাম পরীক্ষার আগের দিন, আমি সারা বিশ্ব আমার আঙ্কেলের কাছে দিয়ে দিচ্ছি আর কি। তো আমি 10টা ম্যাচ 5টা ম্যাচ সলভ করছিলাম পরীক্ষার 1 ঘন্টা আগে, যাতে আমার হাতটা যেটা আমার মাথা থেকে ঠিক থাকে। অনেক কিছু আমি ভাবছি যেগুলো অনেকে ভাবেন, বাট ওটা আর কি এর জন্য আর কি আমি কোশ্চেন পাওয়ার চেষ্টা করছি। তো আমি 10 মিনিটে কোশ্চেন দেখছিলাম, দেখি কি যে আমার গুলো 20টা কোশ্চেন বললাম ম্যাথে, 21 নম্বর ফিজিক্সে 21 নম্বরই বেশি, 1 ঘন্টা পড়ে গেছে। মানে কোশ্চেন যদি ভালোভাবে পড়েন ওই 20টা কোশ্চেন পড়তেও টাইম লাগবে, অনেকে ভাবে 60 মিনিটে আমি 3 বার কোশ্চেন রিভিশন করে ফেলতে পারবো। ভালো হয় না মাঝে মাঝে। হ্যাঁ, তো ওইখানে এটা আমি বুঝে গেছি আমার সারা জীবনের যে ম্যাথটা আগে শুরু করতে হবে। আমি তারপরে বুঝে গেছি যে ম্যাথটা এত আমার সুবিধার হয় না, আমার হলো চুজ করতে হবে। আমি 20 নম্বর ম্যাথ দিয়ে শুরু করি, 21 নম্বর ফিজিক্স দিয়ে যাই, মানে 20টা মুখ্যের বিষয়। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে একটা ব্যাপার বলা যায় কি, মানে ম্যাথ কিন্তু দেখা যাচ্ছে হয়তো আমি একটা সহজ ম্যাথ দিলাম, বাট এটা আমি লিখবো হচ্ছে এমন ভাবে আমি সেট দিয়ে লিখবো, ফাংশন দিয়ে লিখবো, ঠিক আছে, মানে একটা ইন্টিগ্রেশন অঙ্ক করতে দিব, বাট ইন্টিগ্রেশনের ফাংশনটা তোমাকে আলাদা করে দিব, একটা ফাংশন আকারে দিব, বা সেটের মাধ্যমে প্রকাশ করবো। তো এই গুলা করলে না তোমার কোশ্চেনটা এমনিতেই হার্ড হয়ে যায়, অঙ্ক সহজ বাট কোশ্চেনটা হার্ড হয়ে যায়। ও যে এটা আমার হলো এসএসসি থাকে, এটা দেখে আমার খুব কষ্ট লাগছে যে বোর্ড পরীক্ষায় জেনারেল ম্যাথে ত্রিকোণমিতিতে এমন প্রশ্ন যায়, এফ অফ এক্স ডিফাইন করে আই বাই 2 মাইনাস কি রেখে ওইভাবে কোশ্চেন জাস্ট উদ্দীপক সেম এরকম রাখতে, এটা আমার নিজের কাছে ভালো লাগতো, বাট যারা আষ্টবাসী বিশ্ববাসী ওরা তো হায়ার ম্যাথ করে না, ওদের জন্য এটা খুব খারাপ হয়ে যাবে, খুব আনফেয়ার হয়েছে। যদিও ওদের শিখাই কিনা যায় না, হয়তো ভালো টিচার শিখাই ফেলে আষ্টবাসী থাকা সত্ত্বেও জেনারেল ম্যাথে। তো আমাদের এবার বোর্ডে ত্রিকোণমিতিতে সেম কাজ করছে। তো আমি প্রত্যেকটা ম্যাথ সবগুলো ইজি ছিল বোর্ডে আর কি। এবার আমার মনে হয় 60টা কোশ্চেনের জায়গায় 120টা কোশ্চেন আছে, মানে প্রত্যেকটা কোশ্চেন ডাবল কোশ্চেন মিক্স করে দিচ্ছে, 5 করে দিচ্ছে, মানে এখন কোশ্চেনের মান 10 নাই, মানে 5 হয়ে গেছে। মানে যে আপনাদের সবাই কোশ্চেন দেখে সবাই ভাববে যে খুব সহজ, মানে অ্যাটলিস্ট 70% ভাববে যে 70% কোশ্চেন খুবই সহজ। না, এটা এখন 70% এখন যারা বাসায় বসে আছে, এখন যারা কোশ্চেনের সলভটা দেখে ফেলছে একবার, তারা ভাববে যে এটা তো সব সহজ প্রশ্ন, মানে এত সহজ প্রশ্ন সবাই এত কঠিন কেন বলতেছে, বাট আসলে পরীক্ষার হলে বসলে বোঝা যায় যে প্রশ্ন কি ছিল।
পরীক্ষার হয় কি আমি যেটা বলি 20 নাম্বার ডিভিশন দেয়। মানে আমি একটা এক্সাম্পলও দিছিলাম এরকম যে সাপোজ তোমাকে যদি আমি 100টা সহজ অঙ্ক দিই, ক্লাস 5 এর অঙ্কই যদি দিই তোমাকে, এবং টাইম যদি দিয়ে দিই সাপোজ 15 মিনিটে তোমাকে 100টা ক্লাস 5 এর অঙ্ক করতে হবে। তো এটা কিন্তু অলরেডি হার্ড হয়ে গেল, মানে টাইম কম দেওয়াটাই কিন্তু তোমার হচ্ছে কোশ্চেনের অলরেডি হার্ড করে দেয়। যে বইতে পড়া যাচ্ছে কারেন্ট ভাই উনি ওরকম বলছিল আর কি যে আমি পরীক্ষার আগে 45টা আমি দেখছিলাম যে আমার জানা কোশ্চেন একদম হুবহু জানা কোশ্চেন সেটা আমি সিলেক্ট করছিলাম থেকে। আমি করার চেষ্টা করছি আমি 3 ঘন্টায় 45টা বেশি কোশ্চেন ছুটেই পারি। তাহলে আমার কথা কি আমার যদি 60টা কোশ্চেন কমনও পড়ে তাও আমি অ্যান্সার করতে হবে না টোটাল। তো একটা ভুলের বুঝানো প্রশ্ন কঠিন বলা যাবে, সমস্যা হয়ে যাবে। তা সেইখানে আপনার যদি চিন্তা করে করে বের করতে হয় যতই সহজ প্রশ্ন হোক। ডাব্লিউএসএ দেখছি আমি 20 নাম্বার ম্যাথ শুরু করে যে পক্ষে যে কি পাশে যে একদম ইজি ম্যাথ কি আলফা আছে দুঃখের বিষয় কি ক্যালকুলেটরে দিচ্ছে আমি 3 বার চেকও করছি মান দেয় একটা বাট ওইটার কি হাতে হাতে করে 2টা মান আনতে হবে যাই না কি হয়েছে কোয়াড্রেটিক কেমন আসতে হবে? ওটা হচ্ছে তোমাকে আলাদা আলাদা দিতে হয়, মানে প্রথমে এক্স এর ভ্যালুটা দিতে হয়, পরে আবার রাইটে দিলে তখন দুইটা আসে। যাই হোক তো একটা আসছে তখন যাই হোক হয়ে গেছে ওইটা পাস মানে যা হয়ে গেছে তারপরে আমি ওদের বললাম ম্যাথে আর কি এটা মানে আপনার যে ক্রাইসিস মোমেন্ট আপনি কিভাবে ডিল করেন এটা ভাবার কথা। আমার সারা জীবনের ম্যাথ সবচেয়ে পছন্দের সাবজেক্ট আমি বললাম যে মুখস্থ করতে ভালো লাগে না, জীবনে সবচেয়ে ভালো লাগে ম্যাথ। সেখানে আমি ম্যাথ আমি কি সাধারণ সবাই কি করতো 20 থেকে 20 যেত সব 20টা করতো আমি বাকি 19টা করে যাই ডিরেক্ট ফিজিক্সে 20টা একদম টানা করার চেষ্টা করছি। ফিজিক্স আমি ঠিক না, ফিজিক্সে আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছে একটা ম্যাথে সেটা হলো যে ঘূর্ণির বাদ ছিল না। আমি এটা আপনার করাইছিল না আমি এটা প্রশ্নের প্রতি কি করছি আমি ভাবছি এটা সহজ দূরকের মধ্যে এতটুকু করবে কিন্তু এই প্রশ্নের কাছে ঘুরে চলে আসবে। তো কোর্সটা ভুল করার কারণে আমি ওই সত্যি সহজ করছি প্লাস সবকিছু সব নিতে কিন্তু সব ঠিক আছে বাট আমার এইটা হয়তো বা কিছু থাকলো যায় না। আর বাকি 19টা ম্যাথে আমার সমস্যা একটা ছিল যোগ বিয়োগ গুণ ভাগের সমস্যা। এজন্য আমি খুব ঝামেলায় পড়ছি যে কম ব্যাংকের ম্যাথে আমি আর কিছু বিষয় করতে গেছিলাম আমি টাইম পিরিয়ড দিয়ে কম্পাউন্ড করে দ্বিগুণ করতে হবে টাইম পিরিয়ডের দ্বিগুণ করে দিয়ে কম্পাউন্ড করে হাফ করে দিচ্ছি মানে কম সেকেন্ড থেকে 25 হয়ে গেছে। আসুস তো এটা 5 মার্ক আসছে তোমার রেকটিফাই হতো পাস দিচ্ছে। তো এটা গেল। আর ফিজিক্সে অলমোস্ট অনেকটা হয়েছে ফিজিক্সে যদি আমি 14টা হাফ ছিল আমার দুর্বলতা কি আমি একটা ম্যাথে যদি মানে যে ওসিডিতে বললাম আর কি এটা ই দিতে এটা আর কি বেশি ইউদিতে বডি ইজ ভ্যালিড আর কি অনেক বেশি তো ওরা হলো তো আমার কাছে মুসা আলাইহিস এটা বলছিল যে আমাদের একটা গরু হয় না মানে চেষ্টার পথে কুলরানি করে ওরা আর কি বলছে কোন গরু কোন খারাপের গরু তুমি কত পেতে পারো? হ্যাঁ ওইটা আমি তাহলে একটু সামনে বলতে সামনে বলে ফেলি। তো আমার ফিজিক্সে এরকম বলেছে 14টা আমি ফিজিক্সে তাপগতি বিজ্ঞান ম্যাথ সবই ঠিক ছিল। আমি ওই দক্ষতা বের করতে হবে এটা আমি পুরি কোশ্চেন হয়তো এটা 2-3 মার্কেরই ছিল কারণ আমাদের ডিটেলস অনেক কম ছিল। আর ফিজিক্স অবশ্যই 10.41 আছে না ওই একটা ম্যাথ ওই যে আপনারা বললেন 10 অ্যান্সার হবে আমি 10 অ্যান্সার দিচ্ছি সবাই করে বলতেছিল 10ই হয়তো লজিক্যাল হওয়া উচিত আমি 10ই দিচ্ছি যাই না যদি থাকে তাহলে 10 হবে, 11 হবে না। হ্যাঁ তো 10ই হয়েছে আর কোশ্চেন যেটা আপনারা বের করছেন ওটা ঠিকই ছিল ওটাই ছিল পরীক্ষায় তাহলে 10ই হয়। তো ফিজিক্সে বেশিরভাগই হয়েছে বাট ফিজিক্সে যারাও যে বলে মানে ক্লাস না পারবো বলে যে আমার 20টা হয়েছে এটা কি দুঃখ লাগে তারা হয়তো বা সবগুলো দেখে নাই। ইভেন যে আমার যে ফ্রেন্ড ফার্স্ট হয়েছে মানে থার্ড হয়েছে ফার্স্টে কাহিনী যায় না থার্ড যে হয়েছে মানে আসলে একদম ক্লোজ ফ্রেন্ড না আমি দেখা হয়েছে আর থার্ড যে হয়েছে ওর সাথে কথা বলি ওর 20টা হয় না অ্যাটলিস্ট কত 19টা হয়েছে বাট 19টা অনেক বাট 20টা একদম পুরো বলা যায় না যে ভালো শুনে ওদের আর কি ভয়টা লাগে। আর এরপরে আমি যা চেষ্টা করি কেমিস্ট্রি এবার সুবিধা করছি আমার সারা জীবনের ভয় ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি মানে সবচেয়ে খারাপ জিনিস সবচেয়ে ভালো লাগতো ফিজিক্যাল কেমিস্ট্রি এরপরে অর্গানিক তারপরে ইনঅর্গানিক। অর্গানিকে বোঝার অংশ আমি যেগুলো আলফা অংশ নিলাম ইনঅর্গানিকে রাখতাম বাট ইনঅর্গানিকে এবার বোর্ড খুব সুন্দর কোশ্চেন করছে 4টা কোশ্চেন দিছে বলছে ওই যে পুরাতন পর্যায়ের সঙ্গে যে ছিল যে আইডি আই এ এরকম তো বলছে 1 নম্বর গ্রুপে সবচেয়ে ধনাত্মক মৌল কোনটা হবে পরিক্রিয়াত্মক মৌল কোনটা হবে আবার নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটারই বেশি এত জাস্ট একটা মূল্য লেখা লাগবে পি তারপরে এক্সি মানে জেড তারপর এস এরকম লিখলে 4টা অক্ষর লিখলে আপনার 10 মার্ক চলে আসে। তারপর এটাতে আমার টাইমটা বেঁচে গেছে এর জন্য আমি 60টা কোশ্চেন টাচ করতে পারছি নাহলে আপনাদের সময় তো যারা ফার্স্ট হতো তারা টাচ করাটাও কিন্তু অনেক মুশকিল মানে ইভেন আমি তো অ্যাটলিস্ট সামগুলাতে হ্যাঁ ও তো মানে ই করে দেয় যে দেখছি হয়ে গেছে একটা ধাক দিলাম টাচ করা হয়ে গেল ওরকম পান তো ওরও যাইতে হয়েছে। তো সেখানে কেমিস্ট্রিতে আমি অনেকগুলো করার চেষ্টা করছি আর
পার্সোনালিটির বাইরে একটা কোশ্চেন ছিল যে বর্ণালী নীতি, মানে এরা মেডিকেল টাইপ কোশ্চেন পেয়েছিল। এখানে আপনার নলেজটা কাজে লাগে, মানে ছিল যে ওই বিশোধন নাকি যে কার্যকরী বিভাগ শনাক্ত করে নে কোন তরঙ্গ দৈর্ঘ্য লাগে রেলস গুলো দেওয়া আছে এখন বসাতে হবে, এটা ফুল মেডিকেল কোশ্চেন হয়ে যায়। আমি কি করছি, আমি ভাবলাম কি যে সরকারের বুদ্ধি মাথায় আসলো যে তিনটা নিয়োগ আছে, আমি সামনে টিটন লিখে দিই, অ্যাটলিস্ট 4 মাস চলে আসবে। আমি ওই বুদ্ধি করতে নিচের থেকে টিটন লেখা শুরু করছি। পরে ভাবলাম যে না, একটু স্ট্যাটিক্যাল মানে একটু চিন্তা করে ভাবা যায় যে 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 যেটার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে আর প্রাপ্তাঙ্ক বেশি হবে, আর টিটনের স্থিরিক বাধা বেশি, তাহলে টিটনের বেশি শক্তি লাগবে এটা মানতে। তাই আমি উপরে এটা কেটে উপরে দেওয়া শুরু করলাম। এবার আমি যেটা দিচ্ছি কি হয়েছে, কিটোন কিটোন, অ্যালকিল অ্যালকিল অ্যালকিল, শেষ মানে জাস্ট যেটাও এই লেকচারে চলে আসি। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু আমরা আর কি ফ্রি ভার্সনটি ইউজ করছি, আমাদের প্রায় 50 মিনিট হয়ে গেছে। আর মনে হয় 10 মিনিট পর কেটে যেতে পারে, তো আমরা নেক্সট প্রশ্নটাতে যেতে পারি। আমি শর্ট করি, জাস্ট 1 মিনিটে চেষ্টা করি যে কেমিস্ট্রি শেষ করলাম, এরপরে ম্যাথের যেগুলো ছিল ম্যাথে লাস্টে কত ছিল, ম্যাথে যে আমি লাস্টে ব্রেন পাস করে না, লাস্টে তো খুব বেশি হয় না, ষষ্ঠ বছর বাইরে যৌবন তবে প্র্যাকটিক্যালের ম্যাথ আসছিল, ওইটা আমি অত মিলাই দিছিলাম। আমার ম্যাথটা একটু দেখতে সুন্দর আসছিল, মানে 8000 জুল পার ক্যালোরি, জুল পার মোল, কি কেজি পার মোল, এটা আর কি ওরা যদি দেন এসে তো এরকম টাইপে হয়, ওটা দেখে আর কি কনফিডেন্ট আসলো। আর ম্যাথে জাস্ট লাস্টে চেষ্টা করছিলাম, তো 20টা কোনো মতে টাচ করছিলাম, ইভেন যে তপ্তার ম্যাথটা আমি একদম শেষে জাস্ট 1.5 মিনিটে করছিলাম, যেটা কিনা আর কি 10 মিনিট ভাবলেও করার মতো না, ওটা হয়ে গেছিল আর কি চাপে। আর আরেকটা লাস্টে আমি বলি যে যখন বলেছিল পেন ডাউন মানে কলম ফেলে দাও, তখন আমি কলম থেকে ফেলছি, বাট আমার কোশ্চেন গুলো আমি দেখতেছিলাম যে আমার রোল ঠিক আছে, ই আছে কিনা। আর আমার মধ্যে একটা টক্সিক ফ্রেন্ড এরকম আছে আর কি, ওই ভাই ওরকম বললো যে তোর হয়তো সিসিটিভি ক্যামেরা, বইটা টিচার অনেক আধুনিক সিসিটিভি ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগায় দেখছে যে তুই খাতা লিখছিস কিনা, তোর বাতিল করে দিতে হবে, তুমি 2000 না আসে তার মানে তোর বাতিল করে দিচ্ছে, 2000 এর মধ্যে আসে তার মানে তোর এক্সাম খারাপের জন্য এটা হচ্ছে, তোর এই খাতা দেখছে। কত পেতে পারো, মানে তোমার এক্সপেকটেশন কি ছিল, কত পাবা চয়েসের মধ্যে? আমার খুব ভয় ছিল, আমি শুনতে পাচ্ছি 300 হতে কিনা, পরে আস্তে আস্তে মিলানো পর মনে হলো 300 চলে। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আস্তে আস্তে ঘুমানোর পরে 10 মার্ক করে কমতেছিল, আমার 10 মার্ক করে বাড়তেছিল, কারণ আমি শুরুতেই আমার এক্সপেকটেশন না বাড়িয়েছি আমার 25টা হয় কিনা, কারণ দেখি কিনা না 30 এর বেশি। আমার যে থার্ড হয়েছে ওর সাথে ট্রেনে আমি যাচ্ছিলাম, কথা বলছিলাম, দেখি অনেক টাকা ছাপ্পানো নিয়েছে। তো তারপরে বুঝলাম যে যেহেতু নিয়েছে যথেষ্ট ভালোই সুযোগ আছে, তো এরপরে পেলো ওরকম হতে থাকে। তারপরে আমার এখন যা মনে হয়, আমার যে 11 পজিশন পিছিয়ে আমার যে ফ্রেন্ড আছে সে শক্তি কম হচ্ছে, ও বলছে 410 থেকে 420 একটু হতে পারে, এবং ওর একটু হচ্ছে একদম সুপার, মানে ও যে বাদ পারে না ওটা টাচি করে না, সাদা রাখে, ওই সাদা রাখে। তো ও যদি 420-এর কাছাকাছি যায়, আমি এক্সপেক্ট করি আমার যে ফ্রেন্ড থার্ড হয়েছে ও 500 কিংবা তার থেকে স্লাইটলি 5-10 বেশি আশা রাখে। তো আমি যেহেতু 55 হয়েছে, তো শুরুর দিকে কি হয় মানে মার্কেট গ্যাপ একটু বেশি থাকে, লাস্ট একটু ওই যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কার্ভের মতো। তো আমার 430 থেকে 425 এরকম আশা রাখতে পারি। থাম্বরুল যে আসলে মানে বুয়েটে 600 মার্কের পরীক্ষায় 400 ক্রস করলে চান্স হয়ে যায়, বাট এবার যেহেতু কোশ্চেনটা একটু হার্ড ছিল, তো 400 ক্রস করাতে মানে টপ 100 চলে আসছে। নর্মালি ইজি কোশ্চেনও কিন্তু তোমার 400 ক্রস করলে চান্স হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো পজিশন অত ভালো আসে না। বাট শিবলি ভাই যেটা বলছিল উনি রিয়ালিস্টে অ্যাপ্রোচ করছে, যেহেতু আমি এক্সপেক্ট করি ভাই বলা 380 বেশি থাকতে পারে হয়তো, ওরকম যে থাকে। আমি আসলে আমার সময় কোচিং টোচিং করিনি খুব একটা, মানে খুব একটা 350 প্লাস আরো মনে হয় কমই পাইছে, মানে অদ্ভুত সব bonus। এটা আমি 60টা করে যদি আমাদের খাও তাহলে রিয়ালিস্টটা করলে তো অবশ্যই এর মধ্যে ভুল আছে। তো করে তো আর তো ভাইদেরকে আমাদের অবস্থা কিছু কোশ্চেন কঠিন হয়ে বোর্ড জাস্ট ওদের লেভেলটা সেম রাখছে, যে যাতে আমি হলো বড় কোচিং এর পরীক্ষা যেটা বললাম, আমি হলো এরকম একটা বড় পরীক্ষা দিয়ে মেধাবৃত্তি পরীক্ষা দিয়ে বেড়ে ফেলি, মানে সম্ভাবনা পরীক্ষা করে 560 পাইছিলাম 600-তে। এবার দুইতে যদি এরকম কোশ্চেন করতো, ওইটা দেখে আরো আমার অবস্থা খারাপ হচ্ছে, আমার সব করতে হবে এই চিন্তাতে আমি না, তুমি আসলে যেই হ্যাঁ যেটার কথা বলতেছো সেটা আসলে কোশ্চেনগুলো আমরা এবার দেখেছি, কোশ্চেনগুলো আসলে বেশি ইজি করাতে হয় কি, মানে ওই স্পেসিফিক প্রতিষ্ঠানের কোশ্চেনটা বেশি ইজি করাতে এবার স্টুডেন্টদের
হোপটা ছিল অনেক বেশি। তারা ভাবতেছিল যে আচ্ছা 400 হলে তো চান্স হয়ে যায়, আমি তো অলরেডি সবগুলাতে 450 পাচ্ছি, মানে না পড়াশোনা না করে আমি 450 পাচ্ছি, তারা মান মনে গেস বস্টিং এক্সাক্ট দিছিল আর কি, মানে লাস্টে একটু কনফিডেন্সটা বুস্ট করে দেয় স্টুডেন্টদের, যাতে ওরা একটু মনে টোনে ভালো থাকে, কারণ মূল চিন্তা যে কষ্টগুলো দিচ্ছে সেটা যাতে আর ভুলে যায়। তো হ্যাঁ। এটাই। আচ্ছা, তো জুনিয়রদের উদ্দেশ্যে কিছু বলো। তুমি হয়তো জানো যে আমরা এই বছরও অর্থাৎ 2026 সালেও কিন্তু আমরা প্রবর্তনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স লঞ্চ করছি, এবং তোমাকে বলি আর কি, যেহেতু তোমরা প্রথম ব্যাচ ছিলা, আমাদের অনলাইন প্রথম ব্যাচ ছিলা, তো সেইবার আমরা অনেক কিছু দিতে পারিনি, আমরা কোশ্চেন ব্যাংকও দিতে পারিনি, আমরা প্র্যাকটিস শিটও দিতে পারিনি। বাট 2026 সালে যে কোর্সটা ফুল সিলেবাস আমরা নিয়ে আসতেছি, এটাতে কিন্তু আমরা প্র্যাকটিস শিট দিচ্ছি এবং কোশ্চেন ব্যাংকও দিচ্ছি আমাদের নিজস্ব প্রবর্তনের। তো এখন জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, মানে প্রবর্তন কি রেকমেন্ড করার মতো, বা আমাদের যদি কোনো ইমপ্রুভ করার জায়গা থেকে থাকে অনেস্ট রিভিউ দিবা, মানে আমরা কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পারি, এবং জুনিয়রদেরকে তুমি কি বলবা প্রবর্তনের কোর্স নেওয়ার ব্যাপারে? আমি এমনি এই থেকেই শুরু করি যে কি করা উচিত ক্লাস প্রবর্তন যেটা সহকারী। তো শুরুতে বলবো যে যাদের আর কি ধরেন জাস্ট মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, মানে এই ভাইয়ের ক্ষেত্রে আরো বেশি হয়ে গেছে, মার্ক বেশি আছে, আর তোমার ইচ্ছা নাই, তাহলে তুমি এদিকে আর চেষ্টা করো না। তোমার যেটা ইচ্ছা, আমি বলবো সাহায্য জিম চেজিওর প্যাশন, এটাই চেষ্টা করো। আর ট্রিপলেটের দিকে এগুলো চেষ্টা করবে, এগুলো জাস্ট মানে শর্ট ডিগ্রি বদ্ধ সচল আগে এগুলো। এরপরে হলো কথাটা হবে যে যেহেতু তোমরা মানে এই নিয়ে চেষ্টা করতে চাচ্ছ, তো ওগুলো বলবো ভালোভাবে পড়ালেখা অ্যাটলিস্ট এইচএসসি পর্যন্ত পড়ালেখা। আমি যেটা দেখছি 25 সালে আমার টাইম যা শুরু হয়েছে শেষ হয়ে গেছে, টেরই পাইনি, এত দ্রুত হালটা চলে গেছে। তো তোমাদেরও দ্রুত গেলেই ভালো, কারণ পরিশ্রমের মধ্যে তোমাদের পড়াশোনার মধ্যে থাকা কারণে ওই দ্রুতই চলে গেছে। বাট কান থাকলে বোধ হয় সেম আলাদা কথা আর কি। আর এমনি ইসের ক্ষেত্রে বলবো এইচএসসি এখন মানে এটা মনে করো না টাইম নাই আছে, যেটাই আছে সেটা নিয়ে তোমার ফাইট করতে হবে। তাছাড়া এবার তো বুঝতে পারতেছো যারা আর কি ভালো ভালো স্টুডেন্টরা কাজ পারে সবগুলোর রেজাল্ট কিন্তু সবাই দেখতে পাচ্ছে একদম, মানে ঘুরে আলোর মতো পরিষ্কার সব। তো তোমাদের রেজাল্টটা প্রকাশ করা যাবে, তো তোমরা এখন যদি প্রকাশ দিয়ে পড়ো খুব বেশি লাভ হবে না। আর প্রবর্তনের নিয়ে যেটা বলবো আমাদের ক্ষেত্রে প্রবর্তনের যেটা আর কি যে আপনি বলেন এটা কম দিচ্ছে, আমি মনে করি এটা কম দিই, বাট কারণ কি এটা আর কি কম্পিটিশন সবার জন্য অলমোস্ট সেম হয়ে যায়। যেরকম 1985 সালে আম্মুর আর কি আঙ্কেল মানে আমার নানা হয়, উনি রোড সিভিলে পড়ছিল। তো ওইখানে ওই সময় চান্স পাওয়াটা সবাই বলতে পারে যে কম্পিটিশন লেস, খুব সহজ। এখন মনে হয় তখন বলতে পারে যে কত কঠিন, তখন গহীন সময় কি সময়, বাট তখন কিন্তু পড়াশোনা খুব কম মানুষ করতো, প্লাস পড়াশোনা করাটা কঠিন ছিল। এখনকার সময় কিন্তু এক্সেস কম্পিটিশন, মানে যারা জীবনে ধরেন বইটার নামও খুব বেশি বাবা মা শুনেন নেয়, তারাও চেষ্টা করেন, মানে বাবা মা খুব কষ্ট করে চেষ্টা করেন তাদের যে অবস্থা থাকবে না ছেলেটা আর কি ভালো থাকুক, ছেলে মেয়েটা। তো এর জন্য অনেক কম্পিটিশন। তো তোমাদের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক দেওয়া এটা একটা কম্পিটিশন হয়ে গেছে। আমি মনে করি এটা তোমরা বিশাল ফিচার হিসাবে তোমার সুযোগ হিসাবে না দেখে তোমরা এটা ভাবো যে আমি যাতে এটা মিস না করি, মানে আমি যাতে পিছায় না করি। তোমার এটা অ্যাডভান্টেজ না, তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ হবে তুমি যদি সেটা সলভ না করো, প্লাস তুমি যদি সেটা না করো সেটা তুমি পিছায় যাবা, তুমি আগায় যাচ্ছ না করে, মানে আগায় তুমি জাস্ট লাইনে থাকো, হয়তো আগায় যাবা কিছুদিন কিন্তু তুমি অ্যাটলিস্ট পিছায় যাতে না যাও এই ভয় অ্যাটলিস্ট ওইগুলো ইউজ করার চেষ্টা করো। আর ভাইয়াদের ক্ষেত্রে আমি বলবো পড়াশোনা নিয়ে তো কোনো সমস্যাই নেই, পড়ানো যেভাবে হয়েছে জাস্ট আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এটা হয়তো বা আমি দোয়া করি সামনে না হোক। আমাদের ক্ষেত্রে ইলেকশনের জন্য সবাই যেভাবে উঠে পড়ে পরীক্ষা নিয়ে লাগছিল, ভাইয়ারা যদিও খুব ভালো সরাই, মানে অ্যাটলিস্ট বুয়েটের পরীক্ষা আমি বলবো কত 50 দিন আগে ছিল অবস্থা, 50 দিন না অ্যাটলিস্ট কত 45 দিন 44 দিন আগে মোটামুটি সিলেবাসটা শেষ হয়ে গেছিল। বাট সিলেবাসটা শেষ হয়ে, বাট ভাইয়া একটা জিনিস করলে ভালো, যে ধরেন একটা চ্যাপ্টার যদি 4টা লেকচার থাকে, দুটা আপলোড করে একদিন একটু ব্রেক রাখে, যাতে ওই স্টুডেন্টটা যাতে সবগুলো ই করতে পারে, এক্সামেও ভালো ফোকাস করতে পারে। বাট ওই এক্সামের আগের দিনই ক্লাস দিয়ে দিল কি হয়, ক্লাসটা করে কিছু করতে পারে না, মানে খুব লাভ হয় না। তো আপনারা ফ্রি একটা টাইমও পালেন, একদিনে যদি 2টা লেকচার আপলোড দেওয়া খুব বেশি ক্ষতিও হবে না, মানে যেহেতু আর তোমার লাইভ ক্লাসের দিকে অ্যাডমিশন যদি অ্যাটলিস্ট বেশি না ছোটাছুটি করে, আমি মনে করি রেকর্ডের দিকে যাও, এটা খুব ভালো। আমি এইচএসসি থেকে আমরা লাইভ ক্লাসে আরো জোর করে রেকর্ডেড বানায় করতাম, তো তোমরা সেখানে তো রেকর্ডেড মানে খুব প্রিসাইজ ভাবে পাওয়া যাচ্ছে, মানে টাইম ওয়েস্টিং কোনো জিনিস থাকতেছে না, খুব সুন্দরভাবে থাকতেছে। আর ভাইরা একটা ক্লাস যেটা ধরো 3 ঘন্টা রেকর্ড করো, 3 ঘন্টা কিন্তু ক্লাস হয় না, অ্যাটলিস্ট 6 ঘন্টা 5 ঘন্টা টাইম চাই, খুব কষ্টই হয় ওটা প্রিসাইজ করতে করতে একটা ভালো একটা লেভেলে আসতে। তো তোমরা সেটা করো। আর আমি রেকমেন্ড করবো তোমার ডাবল স্পিডে, কিংবা আমি তো 2.5 যেতাম, বাট 2.5 এর বেশি আর কি হয় না।
ওইগুলো সমস্যা না। এই ভাড়াতে এটার মধ্যে হইলো তোমরা আমাদের সাথে বেশি সময় থাকো আর আমাদের ভালো লাগবে। তোমরা ভালো করতে পারলেই ভালো। সেটা আর এটা যেটা দিচ্ছে এটা আর কি আমি বলবো এটারে তুমি ধরো সলভ করার চেষ্টা করবে, এটা আমি করবো যে আমি না করলে পিছায় যাবে। এটা যদি থাকে তাহলে তুমি করতে পারবে, আর যদি ভাবো যে এটা আবার এক্সট্রা কিছু তাহলে দেখবা করা হবে না আর কি। জ্ঞানিস হলে কিছু ভাবলে করা হবে না। আর এগুলো আর ভালো মতো পড়ালেখা আর কোনো জিনিসটারে খুব বেশি ওভার হাইপ করা যাবে না। যারা ইঞ্জিনিয়ারিং করতে চায় আমি বলবো কি আনাও ক্ষেত্রে আমি যেটা ছিল আমি বুয়েটে পড়তে হবে, বুয়েটে না পড়লে জীবন দেবে এরকম ছিল না। পূর্বীদের লেগে পড়ার চেষ্টা করবো, বুয়েটে পড়ার চেষ্টা করবো মানে ছিল। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে, বাংলাদেশের বুয়েটে বহির্বিশ্বে আছে আইআইটির মতো তাদের জনপ্রিয়তা দেয়, কারণ কি তারা সিকে বুয়েট থেকে বেশি ইউনিক করার চেষ্টা করছে। বাট আমরা যদি কালেকটিভ ভাবে যদি খুব বেশি ইউনিক করার চেষ্টা করতাম, বিআইটি যেটা ছিল ওরকম থাকলে হয়তো বা টিম ভালো আগা যেতাম। তো যাই হোক, যেটা হয়েছে তোমাদের কোচিং সেন্টার থেকে অনেক বেশি আর কি কি করা হয় না খুব বেশি। যেহেতু যে বললাম না যেখানে ব্র্যান্ড ভ্যালু আছে ওইখানে মার্কেটিং আছে, ওইখানে ব্যবসা আছে। মেডিকেলও অ্যাটলিস্ট মেডিকেলে খুব বেশি কম্পিটিটিভ পরীক্ষা টাকা পয়সা মেধাবীতে এইসব হয়। বাট আমরা বছরে খুব হেল্প করতে হবে, মানে ধর 2 বছরে একটা বড় একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে পরীক্ষা দেওয়া খুব সম্ভব না, মানে খুব কম এক্সাম পাই সেটাও মিস করে দেয়। তো মিস না করার পরে যেহেতু আমার যেন 5-10টার বেশি এক্সাম আমি পাই নাই মেডিকেলের, সেখানে আমার না চাইতেই মানে কোনো মেডিকেল স্টুডেন্ট না তাও সে খালি 15-20টা এক্সাম পাই যেটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে পারে। তো আর যারা মেডিকেল আমার যে ফ্রেন্ড 77তম ওই ফ্রেন্ড ওরা তো বলা 2 বছরে 250-300 এক্সাম দিয়ে ফেলছে মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে। তো সেটা আমাদের দেওয়া হয় না, সেটা দরকার নেই। তুমি পড়াটা আর বলবো যে এক্সট্রা কিছু আইআইটি যে এরকম এরকম হ্যাঁ এখন আমার যে ফ্রেন্ডরা ভালো কিছু ওরা বলতেছে, বাট আমি মনে করি এটা তোমাদের কনসার্ন হওয়া উচিত না। টিচাররা যেটা বের করে দিচ্ছে সেটাই যথেষ্ট, মানে হচ্ছে বেশি আর তাই হবে। টিচারদের টাইম আছে, তারা ওইখানে টাইম দেয় ইনভেস্ট করতে। তোমার এতটাও টাইম নেই যে তুমি খুঁজে খুঁজে বের করে বুঝবা যে এটা আবার করতে হবে, এটা করা যাবে না। স্টুডেন্ট যখন নিজে কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবে মানে বাহিরের মানে আমাদের বাংলাদেশের বাহিরের কোশ্চেন ব্যাংক নিজে যখন সলভ করতে যাবে সে কিন্তু এটা নিজে বুঝতে পারবে না যে কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না। যেটা মানে আমরা যারা টিচিং লাইনে আছি অনেকদিন ধরে আমরা কিন্তু ইজিলি বুঝে যাই যে এই কনসেপ্টটা পড়ানোর সময় বা এই টপিকটা পড়ানোর সময় এই প্রশ্নটা যদি আমি করাই তাহলে কনসেপ্ট আর একটু ডেভেলপ হবে। তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি আমাদের নাম মানুষ শুনে হচ্ছে অ্যাডভান্স প্রবলেমের মাধ্যমে, মানে এটা মার্কেটে কিভাবে ছড়াই গেছে আমি জানি না। সবাই মনে করে যে আমরা মনে হয় শুধু অ্যাডভান্স প্রবলেম করাই, বেসিক্যালি কিন্তু এরকম না। তুমি আমাদের ক্লাসগুলো দেখছো আমরা কিন্তু বেসিক লেভেল থেকে শুরু করি অ্যাডভান্স। এটা বলছি যে অ্যাডভান্স প্রবলেম না, কনসেপচুয়াল কোশ্চেন ওর মধ্যে অ্যাডভান্স পড়ে গেলে তারপর আর কিছু না। হ্যাঁ, মানে একটা কনসেপ্ট পড়ানোর সময় যদি অ্যাডভান্স প্রবলেম প্রয়োজন হয় তাহলে আমরা সেই অ্যাডভান্স প্রবলেমটা করাই। তাছাড়া আমরাও আসলে বাইরের কোশ্চেন সলভ করানোর ব্যাপারে খুব একটা মানে কি বলবো আর ইন্সপায়ার করি না। হ্যাঁ, আর এইবারও ধরো যেটা হয়েছে আমি তো তোমার বললাম যে আমি যে পরীক্ষা ভুলগুলো করছিলাম এগুলো না করলে 5-এ চলে আসতে পারতাম। এইগুলো নিয়ে আমি এটা বলবো, এটা আবার ক্লেম করতেছি না যে আমি চলে আসতে পারতাম, কিন্তু যে আসছে তো ও হলো 600 মধ্যে 720 পাইলে তো অ্যাকচুয়ালি মানে বুয়েটে যারা চান্স পায় সবারই কিন্তু এই পটেনশিয়ালটা থাকে যে ভুল না করলে মানে হয়তো খুব ভালো পজিশন হয়ে যেত, বাট মানুষ মাত্রই ভুল করবে, মানুষ ভুল করবে। এটা আমি জাস্ট তোমার নিজেকে গোয়েলফাই করার জন্য ওটা দিচ্ছি, বাট তোমাদের এটা বলতেছি যে তোমাদেরও প্লিজ যে তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তুমি কোন দেশের প্রবলেম সলভ করার দরকার নেই। ইভেন ওই যে দেখলাম একটা ইন্টিগ্রেশন আসছিল, ওই যে ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স মানে sec x প্লাস এর আগের বছর যে পাশে বাই 4 প্লাস 1 বাই কি ওটাই আছে। ওটা যদি ভাড়া পরে বের করলো সিবিএসসি 01 to 02 ছিল নাকি যে কিছু ছিল এইগুলা, এতগুলো তুমি কি মনে রাখবে যে কোন বোর্ডে আছে, ইন্ডিয়ার কি দিল্লি বোর্ডে আছে নাকি হায়দ্রাবাদ, এইগুলা মনে রাখতে তো বসে তুমি জাস্ট আমাদের ক্ষেত্রে ওটা খুব সহজ পদ্ধতি কি ইন্টিগ্রেশনটা ফর্মুলা আছে না ln tan x প্লাস sec x, ওটাকে প্রকাশ করা যায় tan pi by 4 প্লাস x by 2। তুমি যদি এটা ডিরেক্ট জানতো তাহলে তো তোমার ওই ব্যাটটা করতে 1 মিনিটও লাগতো না, বাট তুমি তো সেটা জানো না। এবার যে লিমিটের প্রবলেমটা আসছে আর কি, এটাও কিন্তু তোমার অ্যাডভান্স প্রবলেম ছিল আইআইটি অ্যাডভান্স 2004-এর। ঠিক আছে, তো এখন 2004-এর প্রবলেম আসছে অ্যাডভান্স, এটা দেখে কোন স্টুডেন্ট যদি মনে করে যে না আমি আইআইটির কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলবো, সে কিন্তু একটা ভুল ডিসিশন নিবে এবং এটা তার জন্য ও পারে নাই, ও
ও পারে না, তারপর তোমার তো আর গুরুতর অবস্থায় এইসব কোশ্চেন যখন কপি হয় তখন সেটা পুরো কপি হয়, কোনো ইতি ধরে কপি হয় না, তাহলে যেটা চর্চিত এর মধ্যে কপি হয়ে যায়। তো ভাইরা ধরো করাচ্ছে ওইটা ওই সময়টা তুমি অ্যাডভান্স করার মধ্যে 2 বার করে রাখো, এটা শেষ হয়ে গেল, এটা তুমি নিচে নামাও, চেষ্টা দেখা যাচ্ছে না। আর হ্যাঁ, আর না পারলে যে খুব বেশি তোমার ক্ষতি হয়ে যাবে সেটা সমস্যা না। আমি তো বললাম যে তুমি ধরো এরকম ধরো আমি ধরো ওই যে শুরুতে রেজাল্ট চেক করার কোনো অনুভূতি তো বলা হলো চাচ্ছে ইনশর্ট বলি যে আমি খুব নিজের কাছে খারাপ লাগতেছে যে ভাইয়ের কাছে রেজাল্ট কি বলবো, লজ্জা দিচ্ছে আর কি। আমি ভাইরে বলছি যে জিনিসটা খারাপ দেখা যায় যে আমি স্যার জানতাম যে তোমার রেজাল্ট সুপার একটা রেজাল্ট হবে, মানে কয়েকটা স্টুডেন্টকে নিয়ে আমরা আশাবাদী ছিলাম, তার ভিতরে তুমি একজন। হ্যাঁ, ওই পিডিএফটা নামাচ্ছিলাম ওইখানে বলে দেখলাম আমার সব ফ্রেন্ডরা একটু 66তম, 41তম, 83তম, 47 থার্ড, তারপরে 228, তারপরে 660 এরকম কিছু ভালো ছিল। ওদের দেখে আরো খারাপ লাগে শুরু করছে যে এরা চান্স পাবে, আমি পাবো না, একসাথে বুঝতে পারবো না এটা। কারণ আমি নিচে যাওয়ার পর দিকে হিলতে হয়। মেইন কথাটা কি, মানে বর্তমানে কম্পিটিশন বাড়লেও ডিস্ট্রাকশন কিন্তু অনেক বেশি। এই যে ভাইয়াদের কাছ থেকে আর কি, মানে ধরো ভ্যালুলেস মানে উল্টা পাল্টা মার্কেটিং কিন্তু করা হয় না। যে ধরো রিল দিয়ে দিলাম, নিশ্চয় একটু মজা পাইলো, লিন ম্যাটেরিয়াল হয়ে গেল, এগুলো খুব ভালো লাগলো। এগুলো কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি করে যায়, মানে ফেসবুক ভিতরে। বাংলাদেশে ভালো স্টুডেন্ট আছে, পটেনশিয়াল ভালো আছে, বাট এক্সট্রিম সিরিয়াস সিস্টেম খুব কমই আমি বলি। তুমি যদি একটু এক্সট্রিম না হলে মোটামুটি সিরিয়াস হও, অ্যাটলিস্ট এই টাইম বলবো না সারা জীবন খুব সিরিয়াস হতো, এই টাইমটা একটু সিরিয়াস হলে খুব ভালো কিছু আউটপুট আনা যেত। তো এটা আমি বুঝলাম যে আমাদের অবস্থা হচ্ছে কি, সমস্যা হয়েছে আমার বেশি ভালো স্টুডেন্টের সাথে মিশা হয়ে গেছে। এর জন্য আমি ভাবতাম ওরা ভালো করছে, আমি বের হয়ে গেছে, একদিন খুঁজে পারলাম না। কিন্তু দেশে এতটাও খুব বেশি পড়াশোনা সিরিয়াস স্টুডেন্ট তো নাই। যে এটা তুমি এখন চান্স পেয়ে গেছো দেখে মনে হচ্ছে ভাই, চান্স না পাইলে জানা মনে হতো। হ্যাঁ, ওই যে ওটার অবস্থা যে আমাদের এখানে যে কলেজে থাকি বিশ ব্যাচে যে ভাড়াটা একটু অনেক জায়গায় ফার্স্ট হচ্ছে, সিয়াম ভাই লেফট সিয়াম কলেজ, এইখানে যা চান্স পায় না ওরা এই কলেজটা কি না কি ভাবে যে সেই রকম এরা পড়লেই মনে হয় সেরকমই। মানে আমাদের কাছে এটা মনে হতো না, বইটা পড়লে হয়তো বা সেটা মনে হবে না যেহেতু পড়তে পারছি, আর যারা পড়তে পারে না তাদের কাছে এটা নিয়ে খুব পপুলার একটা জোকস আছে, মানে একজন বুয়েটিয়ানই জানে যে আরেকজন বুয়েটিয়ানের নলেজের লেভেল কত দূর। এটা শুধুমাত্র একজন বুয়েটিয়ান বুঝে। সবাই বাইরে থেকে বাবা ওরা ভাই সবাই কিন্তু ভাবে যে আচ্ছা এই তো আমিও বুঝতে পারছি। আমার যে ফ্রেন্ডরা ধর পড়ালেখা করতো না, একদম করতো না, আমার নিজের কাছে হতাশ থাকতো, বাট ওই ফ্রেন্ডরা চান্স পাওয়া গেছে, আমি তো ভিতরে ভিতরে যাবি বুঝলে। বিএমসিতে আমার একটা ফ্রেন্ড মানে অনেকে আর কি অনেক জায়গায় চান্স পাইছে, আমার একটা ফ্রেন্ড অন্য জায়গায় একটা চান্স পাইছে, চান্স পাই ওরকম বলতেছে আমি জীবনে কখনো কোনো পড়াশোনা মানে 2-3 কোনো আমি মুখস্থ করবি সব বুঝে পাওয়ার চেষ্টা করেছি। সে ঠিক আছে, বুঝে পাওয়ার চেষ্টা করছি, ভালো কথা, বাট জ্ঞান হলো প্রশ্ন মুখস্থ যেগুলো প্রশ্ন ওইসব প্রশ্ন তুমি বুঝে বুঝে পারছো, এটাও তো এত বাস্তবতা না। তো এরকম প্রশ্ন, তো আমি তো ভিতরে ভিতরে জানি যে আসলে কি করছে, কিন্তু মানুষ বলতেছে এখন লেট দেম সেলিব্রেট, মানে তারা একটু সেলিব্রেট করুক, কিন্তু এই ছোট গার্ডের একটু ভালো ইতি বলুক, নিজেকে একটু গ্লোরিফাই তো সমস্যা না। বাস্তবতা বলতে যে ভিতরে ভিতরে তো জানি যে সে কেন না ডিরেক্টর আমি লিখে জানি। তো এটা চিন্তা করানো বলে খুব বেশি হয়তো বা ভালো করতে পারবা, আর সমস্যা না। সুন্দর ল্যাঙ্গুয়েজ পারবা, সমস্যা নেই। আমাদের আসলে সমস্যা হয়ে গেছে কি, মানে বর্তমান জেনারেশনের আমি বলবো যে জাজিং অ্যাবিলিটিটা একটু কম। কারণ দেখা যাচ্ছে যে যারা আমাদের কন্টেন্ট দেখতেছে, যারা আমাদের ভিডিওগুলো দেখতেছে, সবাই কিন্তু বলতেছে যে ভাইয়া আপনারা মানে আরো বেটার ডিজার্ভ করেন, এরা বলতেছে। কিন্তু আমি আমি অ্যাকচুয়ালি কোনো ভিউ দেখতেছি না, এবং আমি বুঝতেছি যে আমারটা দেখলে মানুষ পছন্দ করবে, বাট দেখতেছে না। এবং কি দেখে জাজ সে আমার ভিডিও ভিউ দেখে জাজ করতেছে। যারা বলতেছে যে আপনার হলো বেটার রেজাল্ট করা, দোষটা কিন্তু তাদেরই, তোমাদের জন্য বেটারটা রেজাল্ট ও কিন্তু চুপ চুপ করে দেখতেছে ঠিকই, কিন্তু ও কিন্তু মানুষকে বলতেছে না, যে মানুষকে বললে তো জানাতেই আছে। আমাদের ক্ষেত্রে আমরা এটা কিছুটা কিছু করতাম, অনেক ট্রেন্ড আছে এটা ভালো কোয়ালিটি জিনিসে কিন্তু ওই যে একটা ভালো জিনিসে কিন্তু মাসামাসি কম পড়ে আর কি। তো কোয়ালিটিলেস জিনিসের বেশি আর কি ইচ্ছা। তো সেই ক্ষেত্রে কি হয়, তো সবাই আর কি ইচ্ছা করেও আর কি একটু গোপন রাখার চেষ্টা করে যে ভাই আমরা স্ট্রিমরা এই যে আপনারা পোস্ট দেওয়ার ফলে তো যেটা আমি মনে করি আমরা এই ক্ষেত্রে হয়তো আমরা একটা ভালো সারাউন্ডিং পাইছিলাম। আমাদের কিছু কিছু ট্রেন্ডরা থাকে যে রোস্ট করে আর কি, যে আপনারা পোস্ট করছিলেন, আমি হয়তো বড় ব্লগের রোস্ট করছে, মানে এই আর কি করছে যে ভাই একটু টিপস দেন, এগুলো টেগুলো ভালো দিচ্ছে। তো এগুলো আর কি আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে আমরা এত ভালো ভালো স্টুডেন্টের কাছে আমরা 1 বছর আগে কোচিং করতে হবে, এটা শুনলে আমরা কেমন খারাপ ভাবে দেখতাম না আগে 22 সালে। কিন্তু আমার যে ফ্রেন্ডটা থাম হয়েছিল ওই আমার কলেজে এসে জিজ্ঞেস করছো তুমি কি অ্যাডমিশনে কোর্সে ভর্তি হয়েছে নাকি,
এই জায়গায় আমি তো শুনে নিজেকে অবাক করতাম যে আগে ভাবতাম এইগুলো একদম ফুল নাহানিষ্করণা বলতো, টেনসাক্রিয়েশন বলতো, পরে আমি বুঝলাম যে আমি হয়তো ওইখানে মিশে ফেলছি, মানে আমি নিজেও এরকম হয়ে গেছি, এর জন্য আমার আর সেই সব বলছে। তো তো এরকম অবস্থা, এরা আমাদের জন্য আমরা খুব ভালো করতে পারছি সারাউন্ডিং ভালো থাকায়। আর বগুড়া থেকে এবার যথেষ্ট বেশি আর ডিফারেন্স পাওয়ার সুযোগ হচ্ছে এই কারণে আমাদের আজিজ হাউস থেকে বরাবরই অনেক ভালো রেজাল্ট করে। তো বিশ্বের পর আরো বাড়ছে। এবার কতজন চান্স পেয়েছে, এবার জানা গেছে কতজন চান্স পেয়েছে? এইবার বগুড়া থেকে মানে ইম্পোর্টেড এক্সপোর্টেড সব মিলা করে, যারা ঢাকা থেকে গ্রামের বাড়ি এখানে, ওই সব মিলা যদি বলা যায় 50 জন হতে পারে। বাট এমনি যদি মানে বগুড়ার নির্দিষ্ট বলা হয় হয়তো 40,000 পেয়েছে, তো সেটা যথেষ্ট ভালো নাম্বার। আর আমি যে যে কথা বললাম না, আমাদের কলেজে এতটাই বেশি প্রেশার, যেমন মেডিকেলে 108 জন চান্স পাইছে। মেডিকেলে কি কাজ করে, মানে মেডিকেলের এত ইজার জন্য আমাদের দুইটা জিনিসের টিচাররা অতিরিক্ত জান লাগা দিয়ে করে, মানে একদম দুটো সমঝোত হও বলতেছে, জান লাগা দিয়ে করার চেষ্টা করে। ফিজিক্সের নাম দিচ্ছে পদার্থ বিজ্ঞান না, পদার্থবিদ্যা। প্রাণী বিজ্ঞানের নাম দিচ্ছে প্রাণীবিদ্যা। তারপর উদ্ভিদ বিজ্ঞানের নাম দিচ্ছে উদ্ভিদ বিদ্যা। যেগুলোর পিছনে বিদ্যা আছে ওইগুলাতে একদম জান লাগাতে প্রশ্ন করে ফিজিক্সে, তাহলে এতটাই ট্যালেন্টেড প্রশ্ন করে, নিজেদের ইনস্টিটিউশনাল প্রাইডে অনেক প্রকাশ করে। তো যাই হোক, এগুলো কি করছে, ভোল্ট মিটারটা টিভিতে লাগাই দিচ্ছে, বেশি ইনোভেটিভ করছে। ও ইভেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিচ্ছি, একটা কোশ্চেনে এমএনসি আমাদের 100% নির্ভুল। এই কারণে আমাদের রাজশাহী বোর্ডের ফিজিক্স কোশ্চেন সবসময় ভুল হয়, কারণ এইসব টিচারদের কোশ্চেন দুঃখজনক। আমি এখন কলেজে না, এর জন্য আরো ওপেনলি আরো বলতে পারছি। তো দুঃখজনক আর টিচারদেরকে ভালো করা উচিত তাদের। আর আমাদের কলেজে টিচাররা বিশেষ ক্যারেক্টার হিসাবে এফেক্ট বেশি করতো, এগুলো কি বলবো, এগুলা প্রকাশ করা উচিত না। এগুলো আর বায়োলজির কথা কি বলবো, বায়োলজিতে আমাদের 10 মার্কের স্মৃতি হতো, এর মধ্যে 10 মার্ক 10 মার্ক প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ফার্স্ট ইয়ার থেকে। আবার প্রাণী বিজ্ঞানে এমসিকিউ তে পাস করতে হবে, উদ্ভিদ বিজ্ঞানে রিটেনে পাস করতে হবে। আবার উদ্ভিদ বিজ্ঞানে এমসিকিউ তে প্রাণী বিজ্ঞানে রিটেনে পাস করতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পাস করে, প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান আলাদা আলাদা পাস করে, দুইটা মিলে পাস করে তারপরে বায়োলজিতে পাস। আমি কি করতাম, তাপ নিতাম না, পরীক্ষা দিতাম, তোর সাবজেক্ট কি গেলে কিছু হতো। আমি হলো এভাবে পরীক্ষা না দিয়ে প্রি টেস্টে 11তম হয়েছিল, আমাদের 750 বেশি স্কোর আছে। তো প্রি টেস্টে 11তম হয়েছিল, টেস্টে আমি 25th হয়েছিলাম, মানে আমি মালিকে এক্সাম দিতাম। আর এইচএসসির আগে 7 দিনে খুব কষ্ট হয়েছিল। আমি বলবো অ্যাটলিস্ট তোমরা এটা নিয়ে যারা অ্যাটলিস্ট 27 ব্যাচ আছো, সামনে 28 ব্যাচ, তোমাদের যদি খুব বেশি ভালো না লাগে, তোমরা স্ট্যাক কিংবা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর দিকে ফোকাস করে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর দিকে যাও। যদি তুমি আর্কিটেকচারে বেটার করতে চাও, খুব ভালো অপশন হবে। অ্যাটলিস্ট একটা প্রাইভেট কলেজে পড়তে, প্রাইভেট কলেজে হবে না আর কি, মানে দিন রাত ধরে পড়া হয়। আমাদের মানে সরকার যদি পরিবর্তন না হতো, আমাদের আর কি জীবন বের করতে পারে। আমাদের ওই ক্লাসরুমে মানে ধরেন ওই প্রতিদিন 80% মানে অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করতে পারে। ওই যে আগের গভর্নমেন্টের সাথে অ্যালাইন থাকা টিচারদের মানে সমস্যা, তারপর বিভিন্ন ঝামেলা টামেলা, ট্রান্সফার স্টুডেন্টদের ভয় পাওয়াটা নিয়ে টিচাররা স্টুডেন্টদের ভয় পাচ্ছে, এরকম অবস্থানে আমরা সুবিধা পাইছিলাম, আমরা জাস্ট এক্সাম দিতাম, মানে কোনো ক্লাস করতাম না। তো এটা আর কি খুব ভালো কাজে দিচ্ছে আমাদের। আচ্ছা শিফাত, ওই মানে আমার ফোনের চার্জ আসলে শেষ হয়ে যাচ্ছে, তো আর ডিসকাশনটা আর বেশি ক্যারি না করি, আমরা পরে আবার কোনো একদিন বসবো, ঠিক আছে? তো শেষ করে দেই। তো শেষ করার আগে তোমার প্রতি অনেক অনেক কংগ্রেচুলেশন, তোমাকে অনেক কংগ্রেচুলেশন। অ্যাকচুয়ালি তুমি নিজেও হয়তো জানো না যে তোমার রেজাল্টে আমরা কতটা খুশি। মানে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় আরেকবার পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছি, এরকম একটা মনে হচ্ছে। নতুন শুরু করলে বলতেছিলাম আসলে শিফাত, আসলে আমরা খুবই সন্তুষ্ট তোমার রেজাল্টে, এবং মনে হচ্ছে যে আমাদেরই রেজাল্ট দিয়ে দিচ্ছে আরেকবার। তো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা, প্রবর্তন পরিবারের পক্ষ থেকে তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আর এইটা কিন্তু আমাদের কি বলবো, যোগাযোগের শেষ না, আমাদের যোগাযোগের শুরু, ঠিক আছে? যে কোনো প্রয়োজনে আমাদেরকে তুমি পাশে পাবা, আমাকে পাবা, সাদিককে পাবা, এবং নক দিতে মানে কোনো কনফিউশন নাই, যে কোনো হেজিটেশন প্রয়োজন নাই। এনি টাইম তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা জিনিস সেটা হচ্ছে পড়াশোনা তুমি যেভাবে কন্টিনিউ করছো, মানে ইউনিভার্সিটি লাইফে ওইটা হচ্ছে হেলাফেলা করার দরকার নেই। যেরকম ক্যাজুয়াল ছিল টাই হার্ড খুব বেশি কাঁচা টাকায় এবারে ফোকাস না করে লাস্ট 4টা বছর খুব ভালোভাবে পড়ালেখা করে ফেলে সামনে বেটার কিছু করাচ্ছি। অনেকেই জিপিএ ম্যাটার করে না, এইসব কথায় কখনোই কান দেবে না, জাস্ট ওদেরকে ইগনোর করবা। জিপিএ আসলেই ম্যাটার করে।
তুমি সিএসসি তে পড়তেছো, সিএসসি এর হচ্ছে স্কিলটা বেশি ম্যাটার করে তোমার সিজিপিএ থেকেও। তো স্কিল ডেভেলপ হচ্ছে তোমার হচ্ছে ভবিষ্যতে দেখবা যে আইসিটিসি কম্পিটিশন গুলো হয় আমাদের এই হচ্ছে তুমি অশিক্ষিত যাতে ভালো করে কমপ্লিট প্রোগ্রামিং আর আমি এর আগে বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রোগ্রামিং কন্টেস্ট আর কি করছিলাম। তো ওইখান থেকে টুকটাক আর কি শেখাতে যায় কিছু কিছু। তো ওইখানে জাস্ট মনে হচ্ছে আমার যদি কম্পিউটার সায়েন্স যদি আমার একটা সিলেবাস হিসাবে থাকতো, আমি just একটা পুশ পাতাম, মানে আমার ধরেন মানে এক্সটার্নাল কোনো পড়াশোনার সিলেবাস চাপ না থাকলে আমি কম্পিউটার সায়েন্সে কম্পিউটার করতে পারতাম। আর সেটাও যদি সমস্যা হতো, ধরেন যদি আর কি আমি অন্য জায়গায় থাকতাম, আমি হয়তো চেষ্টা করতাম সিপিতে ভালো করে নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকেও ভালো কিছু করা যায় কিনা সেটার দিকে যাওয়া। যেহেতু আমি এবার সেটা পেয়ে গেলাম, তাহলে এরাটাও হয়ে থাকলো না। মানে এখন ওই যে আমি ইঞ্জিনিয়ারিং এ যেটা ছিল আর কি, আমার একটা সিঙ্গেল রাস্তা ছিল, অনেকের অনেক প্রিপ্লেট করতে অনেক কিছু করছে, আর একটা সিঙ্গেল রাস্তা ছিল এখানেই শুট করতে হবে, এখানে ডু অর ডাই কিছু করতে হবে, নাহলে শেষ হয়ে যেতে হবে। সিএসসি তো আর কি ওটা ওই ওই অবস্থা, সেটা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আহ, যদিও বা এআই এর যুগ, বাট থিঙ্কিংটা তোমার কাছে, তুমি চিন্তার মাধ্যমে কত কিছু যে অর্জন করতে পারবা এটা তুমি কল্পনাও করতে পারবে না। জাস্ট তোমাকে চিন্তা করতে হবে, হয়তো কোডটা তোমাকে হাত দিয়ে লিখতে হবে না, বাট কোড লেখার এই আইডিয়াটা এটা তোমার মাথা থেকেই আসতে হবে। তো এখানে ক্রিয়েটিভিটির যথেষ্ট স্কোপ আছে, ক্রিয়েটিভ হতে হবে আর কি। আর মেইন জিনিসটা কি ভাই, মানে ওই এআই এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে মানুষ হলো ভুল করতে পারে, এটা কিন্তু মানুষের দুর্বলতা না, এটাও বড় কিছু। ভুল করতে পারেই বলে এর জন্য মানুষ যন্ত্র থেকে আগাইছিল। এআই আসার পর কি হলো, এআইও ভুল করতে পারে। এর জন্য এআইটাও হিউম্যান ব্রেনের কাছে ভুল করলে ভুল করলে নতুন কিছু আসে। মানে আপনি সবসময় ঠিক করলে কখনো সবসময় নতুন জিনিসের সৃষ্টি হয় না। ভুল যখনই করবেন তখনই মানে ভুল থেকেই নতুন কিছু হয়ে যাবে। এই ভুলটাই আর কি, তো মানুষের ভুলটা আর কি সামনে কাজে লাগবে। আমরা চুপ করে ভুল করে ডিফারেন্ট চিন্তা ভাবনা আসে, এটাই সামনে ইনশাল্লাহ কাজে লাগবে। আর আমি তো মানে রেকর্ডের বাইরে বললাম যে আর কি সাইবার সিকিউরিটি এবং ডেটা সায়েন্স সব জায়গায় কি হয়, মানে যতটা বেশি ডিভাইস বা যে আগে তো আইপিভি 4 ছিল, মানে এখন আইপিভি 6, মানে আর কি মানে যত বেশি ডিভাইস রেজিস্টার করার জন্য আরো বেশি আর কি লাগতেছে, মানে আইপি অ্যাড্রেস বাড়ানো লাগছে। তো সেই ক্ষেত্রে মানে ডিজিটাল যেটা সিকিউরিটির আর কি সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমি ওইদিকে যাইতে পারি। আর আমি শুনতে পাচ্ছিলাম হয়তো ব্যাচেলারটা এখানে করে ওইগুলোর উপর মেজর বাইরে যায় মাস্টার্স করা আর কি। বাট আমি যদি দেখি বুয়েটে আর কি এগুলা সাইবার সিকিউরিটি এআই এগুলো মানে কোর্স আপডেট করছে, অনেক আপডেট করছে, মানে অন্যান্য যে কোনো ইউনিভার্সিটি থেকে বুয়েটে অ্যাটলিস্ট মানে টিচাররা আপডেটেড আর কি, মানে সিলেবাস যেগুলো আর কি মডিউল আপডেটেড। বলবো বাংলাদেশের বেস্টই বলা যায়। ওই তুমি তোমার স্কোপ আছে আর কি, বাট প্রচেষ্টা তো তোমার কাছ থেকে আসতে হবে। টিচাররা তো সব হ্যাঁ, এই করে বলতে না গেলে যেহেতু সুযোগ পাইছি ওটাকে ইউটিলাইজ করতে পারলে তাহলে ভালো কিছু হবে, ইউটিলাইজ না করলে খারাপ কিছু হবে। তাছাড়া তার মানে আলাদা কিছু নেই, মানে এখানে মাঝামাঝি ফ্যান মার কিছু নেই, মানে এটা করতে হবে এটাই। সেটাই। ঠিক আছে ভাই, তাহলে দোয়া করেন যাতে ভালো কিছু। আর এমনি সরাসরি ঢাকায় গেলে ইনশাল্লাহ মানে আপনারা তো এখনো মানে মানে ক্যাম্পাসে নেই, মানে এমনি চাকরি টাকরি প্রফেশনাল লাগছে চলছে, তারপরে ইনশাল্লাহ দেখা হলে সমস্যা নেই। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে অবশ্যই নক দিবা, আর দেখা হবে ইনশাল্লাহ। কোনো কথা তো দেখা হয়েই যাবে, এটা তো যাই মাঝে মাঝে নক দিলে দেখা হয়ে যাবে। আর ফলে তো থাকবে না হ্যাঁ হ্যাঁ বলে ইনশাল্লাহ থাকবে, যেহেতু বাসার বাইরে আর কি। কি তুমি তাদের দেখা যাক তোমার অ্যাটাচমেন্ট কোথায় হয়। হ্যাঁ হ্যাঁ ওই মানে এই ইসে হলে না থাকলে তো অ্যাটাচমেন্ট করতে হবে না, হলের সাথে একটা ইসে থাকতে হবে নাকি, এটা দেখি থাকতে হয়। আর আর এখন একটু দেখলাম যে 5টা ম্যাচ অলরেডি আছে, আমরা গেলে 6টা এর জন্য 20 ম্যাচ আগে বের হওয়ার পরে তারপরে আমাদের ইকুয়াল লাগতেছে। তো 20 ম্যাচের একটা ফাইনাল একটা হলো একটা ভাইয়া মানে মুহূর্তে একার সামনে একটা গ্রুপ চেঞ্জ না, গৌরবজিৎ ভাই নাম 20 ম্যাচে ওই ভাইয়ের মানে মেরিট পজিশন ডিপার্টমেন্ট সব সেভ হয়ে গেছে আমাদের, জাস্ট 5 বছরের ডিফারেন্স। আর সবই কাছে হয়ে গেছে, ওনারও 5-5 আমারও 5-5। আমার পরিশ্রম আমি পোস্টে উল্লেখ করছি, আমার 5 বছরের অনেক পরিশ্রম ছিল। তো সরল 5 হয়ে গেছে। তো আমার যে থার্ড যে ফ্রেন্ড আছে ও এটা নোটিস করলো, বলল যে সরল তো 5 হয়েছে। তো যাই হোক ভালো কিছু করি, দোয়া রাখবো। ঠিক আছে, তাহলে এখানে এন্ড করতেছি তাহলে। অবশ্যই। ওকে, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। ঠিক আছে, আপনার লিভ